ওই মামা, যাবেন নাকি? আমি বাস্তবে ফিরলাম। একবার রিক্সাওয়ালার দিকে তাকিয়ে বারান্দায় তাকাতেই দেখি নাই। মামা, যাবেন না? ও হ্যাঁ, যাবো চলুন। রিক্সায় উঠে গেলাম। কিরে, কিছুই বললি না? ও বলবে না রে, আমাদেরগুলোর খবর ঠিকই নেই। বাড়িওয়ালার দুটো মেয়ে আছে, হইছে? এখন কি করবি? প্রেম করবি? যা পারলে কর। এমন সময় একজন এসে আমাদের ডাক দিল। ভার্সিটির বড় ভাইরা ডাকতেছে। কি আর করমু, সিনিয়ররা ডাকলে যেতেই হবে, বাধ্যতামূলক। তাদের কাছে যেতেই অবাক হলাম। ওখানে নেহা বসে আছে। হা হয়ে আছি, কি হবে কিছুই বুঝতেছি না। আমি কি করেছি ভাই? কিরে, তুই যে আমার সাথে উঁচু গলাতে কথা বলছিস, শিক্ষা হইছে? দুই একটা কারণে থাপ্পড়টা দিলাম। এক, কালকে আন্টি ডেকেছিস তাই। দ্বিতীয়, সকালে বারান্দায় আমাকে দেখি ওভাবে ফ্যাল ফ্যাল করে কুত্তার মতো চাইয়াছিলি, তার জন্য। থাপ্পড়টা দেওয়া ঠিক হলো না। আমি আপনার আব্বুর কাছে নালিশ কর্মু কইলাম। তাহলে কাল ভার্সিটি আসলে আবার পেদাবো। ছোট আছিস, ছোটর মতো থাক, বড়দের পেছনে লাগিস না। এখন যা। গালে হাত দিয়ে চলে আসলাম ওখান থেকে। এটা কি হলো? যা হবার হবে, আজকে বড় ভাইয়ের সাথে গ্যাঞ্জাম করেই ছাড়বো। শাওন, তুই সবাইকে কল দিয়ে ডাকতো। আরে বাপরে, হয়েছে তো, একটা থাপ্পড়ই তো দিছে। ব্যাপারটা কি রে? তুই এত শান্ত কেন? কারণ আমি প্রেমে পড়েছি। কি, ওই মেয়ের প্রেমে পড়েছিস? অনেকদিন ধরে এরকমই একটা মেয়ে খুঁজতেছিলাম। রাগী টাইপ, টোল পড়া, লম্বা লম্বা চুল। আহা কি সুন্দর। চলো এখন ক্লাসে যাই। ক্লাসে চুপ করে বসে নেহার কথাই ভাবতেছি। আগে তো কখনো নেহাকে দেখিনি। ধুর, ছোট ছোট মেয়েদের ফলো করছি। এই ফাঁকে মনে হয় নেহা মিস হয়ে গেছে। 1 বছরের সিনিয়র বলে কথা, মিস কেন হলো মাথায় ঢুকছে না। সকালের দৃশ্যটা মাথায় ঘুরছে। একটু ছুঁয়ে দিতে পারতাম, তাহলেই সেই লাগতো। আনমনে হাসতে লাগলাম। শাওন চিমটি কেটে দিল। আস্তে চিল্লাইয়া উঠতেই স্যার দেখে ফেললো। কি আর হবে, স্যার দাঁড় করালো। চিল্লানি দিলা কেন? স্যার, ও স্বপ্ন দেখছিল আমি চিমটি দিছি, এজন্যই চিল্লানি দিছে। ফাজলামি করো? স্যার, ও সত্যি বলেছে। আমি আমার বউকে নিয়ে স্বপ্ন দেখতেছিলাম। পুরো ক্লাস হাসতে শুরু করলো। ওই তোরা হাসিস কেন? আমি মজার কথা কইছি। স্যার সবগুলোরে ক্লাস থেকে বের করে দেন। ওদের এখানে থাকার কোনো রাইট নেই। স্টুপিড, দুইটা আমার ক্লাস থেকে বের হ। স্যার, আমি কি করছি? বের হইবি নাকি প্রিন্সিপাল স্যার এর কাছে জানাবো? দুজনেই সবকিছু গুছিয়ে বের হয়ে যেতে লাগলাম। আজকাল ভালো মানুষের দামই নাই। এখনো গেলি নাই তোরা? শাওন আর আমি বের হয়ে আসলাম। কি ভাবছেন রাকিব বের হলো না কেন? আসলে ওর উপর আমাদের দুজনের দায়িত্ব। বুঝেননি? বুঝাচ্ছি। আমি, শাওন আর রাকিব একসাথে আগে পিছনে পরীক্ষার হলে পরীক্ষা দেই। আমি আর শাওন যেহেতু ব্যাক বেঞ্চার, সেহেতু একজনকে তো পড়াশোনা করতেই হবে, না হলে পাস কেমনে করব। এই জন্য রাকিব হচ্ছে ফার্স্ট বেঞ্চার, ভালো স্টুডেন্ট, আর আমাদের পরীক্ষার পাশ করার সাপ্লায়ার। সিম্পল, একের ভিতর অনেক। শাওন আর আমি ক্যান্টিনে যাইয়া বসলাম। দোস্ত, মেয়েটাকে দেখ। কোথায়? ওই যে তোর পিছনে। তাকিয়ে হা হয়ে গেলাম। ওয়াও। চুপ শালা, আবার ওয়াও মারায়। আমার পছন্দ হয়েছে, দাঁড়া কথা বলে আসি। দাঁড়াতে পারবো না, বসে আছি, ভালো আছি। শাওন উঠে মেয়েটার কাছে গেল। এক্সকিউজ মি মিস, জি ভাইয়া বলেন। আপনার নাম তুলি, তাই না? না তো, আমার নাম পপি। ওহ শিট, সরি সরি, ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনার চেহারাটা আমার খুব পরিচিত একজনের সাথে মিলে যাচ্ছে। ইটস ওকে ভাইয়া। না, আর নিতে পারতেছি না। 2 মিনিটের কথাবার্তায় 2বার ভাইয়া ডেকে ফেললো। তেলাপোকা তেলাপোকা। সরি ভাইয়া, আমি তেলাপোকা ভয় পাই না। আচ্ছা আমি আসি। পপি চলে গেল। আমি গিয়ে শাওনের কাঁধে হাত দিলাম। ভাবছিস তেলাপোকা বললে মেয়ে তোকে জড়িয়ে ধরবে? বলে হাসতে শুরু করলাম। যাই বলিস না কেন, ওরে আমার ভালো লাগছে। প্রেম আমি করবই করব। আচ্ছা দেখা যাবে, চল বাসায় যাব। রাকিবও চলে এসেছে। সবাই বাসায় চলে গেলাম। বিকালে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। গেট দিয়ে বেরিয়ে বাইরে দাঁড়াতেই দেখি নেহা একটা ছেলের বাইকে থেকে নামছে। রাগ উঠে গেল। সকালে থাপ্পড় খাইয়াও এত রাগ উঠে নাই। দেখতে দেখতে নেহা আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমি সোজা আড্ডাখানায় চলে গেলাম। কিরে, রাগে ফুসছিস কেন? আবার থাপ্পড় খাইছিস নাকি? দোস্ত, প্রেম হওয়ার আগে চাকা খাইয়া ফেলছি। প্রেম শেখা কি বলছিস? দোস্ত, নেহার বয়ফ্রেন্ড আছে। বড় লোকের মেয়ে এতগুলো ছেলের সামনে তোকে থাপ্পড় দিল? বয়ফ্রেন্ড থাকাটাই স্বাভাবিক। সকাল সকাল শাড়ি পরা মায়াবী চেহারা দেখে প্রেমে পড়লাম। বিকেল বেলায় কেন বয়ফ্রেন্ড নিয়ে সামনে হাজির হতে হলো? ছ্যাঁকা খাইছিস তো
কান্না না করবি, রেগে আছিস কেন? প্রেমে পড়ে সকালের থাপ্পড়টা হজম করছি, কিন্তু এখন হজম হচ্ছে না। প্রতিশোধ নিব। কি করবি? চল। সোজা বাসার কাছে চলে আসলাম। বাড়ির পিছনের দিকে গেলাম। কি করতে চাস? তৃতীয় তলায় ওরা থাকে, চতুর্থ তলায় আমরা। তোরা দুইটাই তৃতীয় তলার জানালায় ইট মার, আর আমি চতুর্থ তলায় দেখছি। বুঝলাম না, জানালা ভাঙ্গা কেমনে প্রতিশোধ নিতে চাস? যা বলছি কর, বেশি কথা বলিস না। যেই ভাবা সেই কাজ। ওরা দুইজনে 3 তলার 2টা জানালা, আর আমি ডিরেক্ট আমার রুমের জানালা ভেঙে ফেলছি। এবার যা হবে পরে দেখা যাবে। সোজা দৌড় দিলাম 3টা। 3 তলার ওদের বাসারগুলো ভাঙলা বুঝলাম, কিন্তু তোর রুমেরটা কেন? হিসাব বোঝো না, দুধু খাও। আমাকে যেন সন্দেহ না করে, সেই জন্যই ওইটা করছি। থাপ্পড়ের প্রতিশোধ জানালা ভেঙে হজম হলো না। ওরা থাপ্পড়ের প্রতিশোধ না, মন ভাঙার প্রতিশোধ। বিকালে বাইক থেকে নামতে দেখে আমার মনটাও ঠিক এভাবেই ভেঙেছে। আড্ডা দিয়ে রাত 9টার দিকে বাসার দিকে রওনা দিলাম। গেট দিয়ে ঢুকতে দেখি দারোয়ান বসে আছে। কি চাচা, কেমন আছেন? আর কেমন, কোন বেটা যেন 3 তলা আর 4 তলার জানালার কাজ ভেঙে ফেলেছে। কি বলছেন? কে ভেঙেছে দেখেছেন? ধরতে পারলে তো হাত পা ভাঙিয়া ফেলতাম। পিছনে সিসিটিভি লাগানো নাই? আরে না। ও, তাহলে আর কি করার। আচ্ছা, আমি বাসায় যাই। সোজা বাসায় ঢুকলাম। নিজের রুমে ঢুকতে চিল্লানি মারলাম। আম্মু এসে হাজির। জানালা ভাঙা কেন? কোন বেয়াদবেরা যেন ইট মেরে এই কাজ করছে। 3 তলার বাড়িওয়ালার বাসারও জানালা ভেঙেছে। চিন্তা করিস না, কাল লাগাই দেয়া যাবে। কি একটা অবস্থা! কবে যেন বাসায় বোম মারবে। আম্মু, সময় থাকতে বাসা চেঞ্জ করো। দূর, আমি আরাম করে বসে পড়লাম। শান্তি লাগছে। কেউ কিছু টের পাইনি। পিছনে সিসিটিভিও নাই, সো ধরা খাওয়ার চান্স নাই। পরের দিন ভার্সিটিতে যাবে আরিয়ান। সিঁড়ি দিয়ে নামছে, হঠাৎ এমন সময়ে একজন আরিয়ান ভাইয়া বলে ডাক দিল। পিছনে ফিরে দেখে তাসফি। ও, তুমি? আমি ঠিক আছি না তো। কেন, আমার আবার কি হবে? না মানে শুনলাম আপু নাকি আপনাকে। কি সব বলো? কে বলছে ওইসব? আপু নিজেই বলেছে, যদিও বিশ্বাস হয়নি, তবে আপনি যেহেতু মুখ চেপে ধরেছেন তার মানে সত্যি। তোমাকে না ভীষণ সুন্দর লাগছে। কোথায় যাও? স্কুলে যাব। চলো, তোমাকে আইসক্রিম খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। তাসফিকে নিয়ে একটা দোকানে গেলাম। আইসক্রিম কিনে দিলাম। ওইসব আর কাউকে বলিও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। বলেই একটা রিক্সা ডাক দিলাম। যাও, রিক্সা করে চলে যাও। আপনার ভার্সিটিও তো সামনে, চলেন একসাথে যাই। না থাক, তুমি যাও। হ্যাঁ চলেন তো। একরকম টেনেই রিক্সায় উঠালো। মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়ে আমার সাথে প্রেম করতে চাচ্ছে নাকি? একদমই পাত্তা দেওয়া যাবে না, কারণ আমার নেহা পছন্দ। নেহাকে লাগবে। আহা, কি সুন্দর চিকন চাকুন রাগী টোল পড়া। ভাবতে ভাবতে হেসে দিলাম। একলা একলা হাসছেন কেন? সব তোমার জানতে হবে না। দেখতে দেখতে ওর স্কুল চলে আসলো। ও নেমে গেল। আমি ভার্সিটি চলে আসলাম। দোস্ত, নেহা সম্বন্ধে আরো ভালো করে খোঁজ নে, মন মানছে না। আচ্ছা গুপ্তচর লাগাই দিমুনে, এখন এটা বন্ধ কর। এদিকে আয়, আমি গেলাম। জি আন্টি। ওপস, সরি। আপু বলেন। জানালার কাজগুলা তুই ভেঙেছিস তাই না? কোন জানালা আপু? কোন জানালা জানিস না? আমাদের বাড়ির কথা বলছি। ছি, কি বলেন? কে বা কারা আমার রুমের জানালাটা ভেঙে দিছে। সারা রাত ভয়ে ছিলাম মোবাইলটা নিই কেউ চুরি করে নিয়ে যায়। আর আপনি আমাকে বলছেন আমি ভাঙছি? ইয়েস, ভাঙার সময় আমি বারান্দাতেই ছিলাম। তোর মতোই কাউকে দেখেছি আমি। জাস্ট অন্ধকার বলে স্পষ্ট চেহারাটা দেখিনি, তবে আমি শিওর তুই ছিলি। কি বলছেন আপনি? আচ্ছা বুঝছি, আপনি চান না আমরা আপনাদের বাসায় থাকি, তাই তো? আচ্ছা, আম্মুকে বলে বাসা ছেড়ে দিব। তবুও এত বাজে অভিযোগ দিয়েন না প্লিজ। যতই ইমোশনাল করিস, তোর উপর আমার বিশ্বাস নাই। সত্যি করে বল, থাপ্পড়ের প্রতিশোধের জন্য এমন করেছিস তাই না? আল্লাহ, আমাকে উঠাই নাও। আর থাকবো না। থাপ্পড় দিবেন? নেন, গাল পেতে দিলাম। থাপ্পড় দিয়ে চলে যান। ন্যাকামি করিস না। একবার যদি জানতে পারি তুই ছিলি, গেটের লগে টাঙ্গায় তোর পিডামো, মনে রাখিস। আপু, একটা প্রশ্ন ছিল। পেছনে ফিরে দাঁড়ালো, ইশারা করলো কি? কাল বাইকে দেখলাম কে যেন আপনাকে নামিয়ে দিয়ে গেল, ওটা কে? তুই জেনে কি করবি? তোর কোনো কাজ আছে? আমি আর স্থায়ী হলাম না, রাকিবকে নিয়ে চলে আসলাম। মায়াতেও না যেন পুরো বারুদ। তুই ওরে পাঠাইবি কেমনে আর সামলাইবি কেমনে? শুনো, প্রত্যেকটা ব্যাচেলর ছেলের একটাই স্বপ্ন থাকে, বাড়িওয়ালার যেন সুন্দরী মেয়ে থাকে।
তারা বাড়িওয়ালার মেয়েদের নিজের বউ মনে করে, যদিও আমার সেসব ইন্টেনশন ছিল না। তবে এখন ওরে আমার চাই, রাগী বলেই ওরে আরো বেশি ভালো লাগে, বুঝছিস? ভালোবাসা দিয়ে একদিন জয় করব। আরে ডায়লগ রে। হইছে, এখন বল শাওন কোথায়? পপি না কি কাকে পছন্দ হয়েছে মাইয়ার পিছনে ঘুরতেছে। চল তাইলে ক্লাসে যাই। ক্লাসে চলে গেলাম, কতদিন পার হয়ে গেল, না নেহা সম্বন্ধে কিছু জানতে পারলাম না করতে পারলাম। বয়সে বড়, এক কাজ কর, ছেড়ে দে, ছোটটাকে পটিয়ে নে। একদম না, আমার নেহাকে লাগবে। আপাতত নেহা ছাড়া কাউকে নিয়ে চিন্তা করতে পারুম না। তাহলে মুড়ি খাও, ওই মেয়ে পটবেও না আর তোর প্রেমও করা হবে না। কানের নিচে একটা কইরা দিব না, মুখে আর কোনোদিন কথা কইতে পারবি না। সিঁড়ি দিয়ে উঠতেছি আর গান গাচ্ছি। তুমি চাঁদের যোজনা নাও, ফুলের উপমা নাও, নয় কোনো পাহাড়ি ঝর্ণা। নেহা তুমি আরিয়ানের নেহা। এমন সময়ে আরে বাবা, তোমাকেই তো খুঁজছিলাম। নেহার আব্বু মানে বাড়িওয়ালা আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে সামনে আমার, অথচ তার মেয়েকে নিয়ে গান গাচ্ছিলাম। ঢোক গিললাম, শুনলো না তো আবার। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি ভালো তো? জি আলহামদুলিল্লাহ। তোমার সম্বন্ধে কিছু কথা শুনলাম। কি কথা আঙ্কেল? তুমি নাকি গণিতে পাকা, অনেক ভালো স্টুডেন্ট, কোয়ালিফিকেশনও ভালো। আর দেখো না, আমার ছোট মেয়েটা গণিতে একদম কাঁচা, 2 মাস পর ওর এসএসসি পরীক্ষা। তো তোমাকে বাবা একটা অনুরোধ করতে চায়। কি আঙ্কেল? আমার মেয়েটাকে একটু পড়াও। শালার কি জীবন, মাইয়া পাত্তা দেয় না, আর শ্বশুর নিজে আইসা ঘরে ঢাকে। আজ খুব করে মনে পড়ছে ওই উক্তিটি, ঝড়ে বক মরে ফকিরের কেনামতি বাড়ে। ঠিক তেমনি সপ্ত ভাই রাকিবের ক্রেডিট ওর থেকে দেখে দেখে লিখি, যদিও স্টুডেন্ট খারাপ না। কি ভাবছো বাবা? ও না, কিছু না আঙ্কেল। কিন্তু কোনো কিন্তু নয়, আমার অনুরোধ এটা। আরো কয়েকটা কথা বলে বাসায় আসলাম। এসেই আম্মুকে ডাকলাম। দূর, চিল্লাচ্ছিস কেন? তোমার আর কাজ নেই? মানুষের কাছে বলে বেড়াও আমি গণিতে ভালো, হ্যান ত্যান। যদিও কাউকে আমি কিছু বলি না, তবে তুই তো গণিতে ভালোই। ভালো, পাস করতে যে কি পরিমাণ কষ্ট করতে হয় তা আমি না জানি, এখন আবার জ্ঞান বিলি করে বেড়াও। কি হয়েছে তোর, খুলে বল তো। কি হবে, বাড়িওয়ালা বলেছে ওনার ছোট মেয়েকে গণিত পড়াতাম। এমন সময় ছোট বোন রিয়া, কোনোদিন আমাকে একটা গণিত করাইলো না, অথচ বাড়িওয়ালার মেয়ের জন্য রাজি হয়ে গেল। বাহ মা, তোমার ছেলে বোধহয় বাড়িওয়ালার মেয়ের পছন্দ হয়েছে। একবার রিয়ার দিকে রাগীভাবে তাকালাম, আরেকবার আম্মুর দিকে, তারপর রুমে চলে আসলাম। ফ্রেশ হলাম, শুয়ে শুয়ে ভাবছি পড়াইলে ক্ষতি কি, এতে তো নেহার আরো কাছাকাছি যেতে পারবো, শ্বশুর মশাইয়ের আরো প্রিয় হয়ে উঠবো। একবার তার মেয়ের সাথে প্রেমটা হলেই শ্বশুরকে বলে বিয়েটা করে ফেলবো। আহা, সে কি অনুভূতি! বিয়ের পর বাচ্চা কাচ্চা, তারপর নাতি নাতনি। পরদিন তাসফিকে পড়াইতে চলে গেলাম। বাসার কলিং বেল চাপলাম, কিছুক্ষণ পর দরজা খুলল। আমার সামনে নেহা দাঁড়িয়ে রয়েছে, হা হয়ে তার দিকে তাকিয়ে আছি। তোমায় দেখলে মনটা কেমন আনচান আনচান করে, একবার ঘুরে গুলিস্তানে, একবার আজিমপুরে। এমন সময় নেহা ধমক মারল, আমার হুঁশ ফিরল। তোর এখানে কি আবার কি আবল তাবল বলতেছিস? মরার পাকনা গজাইছে? একটা কানের নিচে দিব না, জীবনে আর কথা মুখ দিয়া বের হবে না। কি 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 বললি তুই? শুনতে পাস না কি বলছি? নেহা আমার কলার চেপে ধরলো, তখনই আন্টি এসে গেল। নেহা কে রে? আন্টি আমি আরিয়ান, তাসফিকে পড়াইতে আসছিলাম। দেখুন না উনি ঢুকতে দিচ্ছে না। কি নেহা, সমস্যা কি তোর? পোলাটারে ভেতরে আসতে দে, আর তাসফির রুমটা দেখিয়ে দে। তোমরা ওরে দিয়ে তাসফিকে পড়াবা? জানিস না ও গণিতে অনেক ভালো, তোর মতো রেফার্ট খাইয়া এক্সাম পাস করে না। আসো বাবা, ভেতরে আসো। আমি নেহাকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেলাম। এমন সময়ে তাসফি এসে হাজির। আসেন ভাইয়া আমার সাথে। পিছনে ফিরে নেহাকে একটা চোখ মারলাম, সে তো রাগীভাবে তাকিয়েই আছে। কাল ভার্সিটি গেলে আমার রক্ষে হবে না। তাসফির সাথে রুমে ঢুকে গেলাম। ফাইনালি মাই ড্রিমস কামস ট্রু। মানে? ও আপনি বুঝবেন না। বুঝতে হবে না, বই লও, খাতা খোলো। জামাল স্যারকে স্মৃতিচারণ করলাম। স্যার যখনই ক্লাসে আসতো বা প্রাইভেট পড়তে যেতাম, তার প্রথম ডায়লগ ছিল বই লও, খাতা খোলো। কি হলো ভাইয়া? কিছু না, বই বের করেছো, এবার বলো কোথায় কোথায় সমস্যা।
কিছুক্ষণ পড়ানোর পর নেহা আমার জন্য নাস্তা নিয়ে আসলো। তাসফি, তোমাদের কাজের বুয়া কোথায়? কেন? না মানে উনি নিয়ে আসলেন যে। নেহা রেগে চলে গেল। আমি ইচ্ছা করে আপুকে রাগাচ্ছেন তাই না? আপুকে আপনাকে ছাড়বে না দেখেন। আচ্ছা এটা বলো, তোমার আপুর বয়ফ্রেন্ড আছে নাকি? না, নেই। থাকলে আমি জানতাম। তাহলে কয়দিন আগে যে দেখলাম একটা ছেলে বাইক নিয়ে নামিয়ে দিয়ে গেল? ওটা ভার্সিটি ফ্রেন্ড ছিল। আচ্ছা ম্যাথ করা শুরু করো। রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি, তখনই একটা কল আসলো। অপরিচিত নাম্বার। রিসিভ করলাম। ও হ্যালো হ্যান্ডসাম। হ্যালো হ্যান্ডসাম, কথা বলছো না যে? জি, আপনি কে বলছেন? তোমার মনের রানী। তা হ্যান্ডসাম, কেমন আছো? আমি ভালো, তবে আমার মনের রানীকে আপনি জানেন কি? আমি জানবো না তো কে জানবে হ্যান্ডসাম? আরে বারবার হ্যান্ডসাম ডাকা বন্ধ করেন। আমার নাম আছে একটা। আপনি আমাকে চিনেন নাকি? হ্যাঁ, চিনবো না কেন বাবু, তুমি তো আমার কলিজা। দেখুন, আমার মনে হয় আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। ঠিক নাম্বারেই ডায়াল করেছি। তুমি আরিয়ান। আপনি আমাকে চিনেন? নাম্বার দিল কে? কেন বাবু, তোমার কি আমাকে পছন্দ হয়নি? দূর, আজাইরা পেঁচাল বলে ফোন কেটে দিলাম। আবার কল দিল, এবার আর রিসিভ করলাম না। কি একটা অবস্থা, খালি ন্যাকামি, যা একদম দেখতে পারি না। যাকগে, মেয়েটার গলার ভয়েসটা জোশ ছিল, যে কেউ প্রেমে পড়ে যাবে। তারপর নাক ডেকে ঘুম দিলাম। পরদিন সকালে ঘুম ভাঙলো রাকিবের কলে। কল ধরতেই, কোথায় তুই? জলদি আয়, শাওনকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছিস? কেন? কিভাবে? কি করছে? এত কথা বলার সময় নেই, জলদি থানার সামনে আয়। আচ্ছা, আমি আসিতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম। বাসার নিচে আসতেই দেখি নেহা আর তাসফি দাঁড়িয়ে আছে। রিক্সা একটা সামনে এসে থামলো। আমি দ্রুত উঠে পড়লাম। মামা, জলদি থানায় চলেন। আই মামা দাঁড়ান, আপনাকে আমি ডেকেছি। ওরে উঠাইলেন কেন? আহা মামা, লেট হচ্ছে, জলদি চলেন তো। পাগলের কথা পরে শুনবো। এক্সকিউজ মি, কে পাগল? আহা মামা, লেট হচ্ছে, জলদি চলেন তো। পাগলের কথা পরে শুনবো। জানি না, ভিতরে যায়নি এখনো। চলো ভিতরে যাই। সোজা ওসি সাহেবের কাছে চলে গেলাম। স্যার, আপনারা আমার বন্ধু শাওনকে কেন ধরেছেন? তোমার বন্ধু কি করেছে জানো? কি করেছে? এমন সময়ে একটা মেয়ে ভিতরে আব্বু আব্বু বলতে বলতে ঢুকলো। চিনতে ভুল হলো না, মেয়েটা পপি। শাওন যে মেয়েটাকে পছন্দ করেছিল, পটিয়ে ছাড়বে বলেছিল। আপনারা এখানে? ওরা ওই বদমাইশটার বন্ধু। ওই বদমাইশটা কি করেছে জানো? আমার মেয়েটাকে রোজ ডিস্টার্ব করতো। হতেই পারে না, আমার বন্ধু এমন করতেই পারে না। পপি, তুই বলতো ওদের। আর বলতে হবে না, পপি তুমি আমাদের জুনিয়র, তাই নাম ধরেই বলছি। মন দিয়ে কথাগুলো শুনো। কি ভাইয়া? শাওন কোনো বাজে ছেলে না, ইফটিজিংও করতো না, এমন কোনো রেকর্ড ওর নাই। তোমাকে ডিস্টার্ব করতো। অ্যাকচুয়ালি ও তোমাকে প্রথমবার ক্যান্টিনে দেখেই প্রেমে পড়ে যায়। সেই দিনই ক্যান্টিনে তোমার সাথেও কথা বলেছিল, মনে আছে নিশ্চয়ই। তারপর থেকে তোমাকে ফলো করতো, আর আমাদের বলে বেড়াইতো তুমি রাজি হলে কি করবে, সব প্ল্যান বোঝাতো। ওরে বাম হাত দেখিয়ে তোমার নামের প্রথম ইংলিশ অক্ষর পি লেখা আছে। না করা সত্ত্বেও ও করেছিল, আর বলেছিল ভালোবাসা সফল হোক আর না হোক, আমার প্রথম ভালোবাসার স্মৃতি রেখে দিলাম। আর তুমি ভালোবাসাটা না বুঝে ওরে জেলে ভরে দিলে, বাপের পাওয়ার দেখাইয়া। যাকগে, যা করেছো ভালো করেছো। এখন প্লিজ তোমার আব্বুকে বলো ওরে ছেড়ে দিতে। আমার বন্ধু আর কোনোদিন তোমার পিছু যাবে না, এই প্রমিস আমি করছি। প্লিজ ছেড়ে দিতে বলো। একবার পপির দিকে তাকাই, আরেকবার ওসি সাহেবের দিকে। আর রাকিব তো হা হয়ে আমার দিকে তাকিয়েই আছে। রাকিব চল, আমরা বাহিরে গিয়ে অপেক্ষা করি। রাকিবকে নিয়ে ওসি রুম থেকে বেরিয়ে আসলাম। শালা শাওনের আগেও প্রেমিকা ছিল, আর কবে ও আমাদের সাথে এ মেয়েকে পেলে কি কি করবে তা বলেছিল। আর হাত কেটে কবে ওই মেয়ের নাম লিখেছে। শালা মিথ্যা তো কথাগুলো বলে দিলি। এখন যদি শাওনের হাত দেখতে যাই, আসলে লেখা আসেনি, কি হবে? কিছু হবে না রে, খানিকক্ষণ অপেক্ষা কর, শাওন আসিতেছে। কিছুক্ষণ পরেই শাওন ছাড়া পেল, আমাদের সাথে এসে কোলাকুলি করলো। অনেক অনেক ধন্যবাদ পপি এবং স্যার। তোমার বন্ধুকে ভালো হয়ে যেতে বলো, নেক্সট টাইম আর ছাড়বো না। তুই কি করেছিলি রে যে জেলে যেতে হলো? আর বলিস না, পপি ফুলকপি। এতদিন ধইরা পেছনে ঘুরতেছি, পাত্তাই দিচ্ছিল না। তাই আজ সকালে সিদ্ধান্ত নিচ্ছিলাম সরাসরি জিজ্ঞাসা করব প্রেম করবে কিনা। সেটাই করতে ওর বাসার সামনে গেছিলাম, ব্যাস কোথা থেকে ওর ভাব চলে আসলো। হাসিস না তো। আচ্ছা যাই হোক, হাত কেটে পি লিখে নিস, যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। আমারে কি কুত্তায় কামড়ায় যে হাত কাটমু? এটা না বললেও পারতি। হইছে, কয়েকদিন যাইতে দে। মেয়ে দেখবি তোর পিছু পিছু ঘুরতেছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। চল
এখন কলেজে যাব। ভার্সিটিতে ঢুকতেই গেটের সামনে নেহা এসে সামনে দাঁড়ালো, সাথে বড় ভাই কতগুলা। উফস, অশান্তি। মাত্র একটা ঝামেলা সামলাইয়া আসলাম, এখন আরেকটা এসে হাজির। শান্তি নাই। কি যেন বলছিলি কাল? কানের নিচে দিবি? আমি কানে শুনি না? আমি কাজের বুয়া? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনাকে কেন বলতে যাব কাজের বুয়া? বা কানে নিচে দিব কেন বলবো? কাল আমার বাসায় বলিস নাই? না তো। আর আপনি তো আমার সিনিয়র, বড় হয়ে জুনিয়রের সাথে শুধু শুধু ঝগড়া করতে আসেন কেন? লজ্জা লাগে না? এমন সময় একটা ছেলে। মুখ সামলাই কথা বল। দেখুন ভাই, আপনাদের সাথে আমার শত্রুতা আমি আছে? নেই তো। তাহলে কেন বারবার আমাকে ডিস্টার্ব করছেন? বেশি কথা বলছিস। কি মারবেন? মারেন, তবে মনে রাখবেন এইটা আপনাদের লাস্ট ইয়ার, কিন্তু আমরা আরো বছরখানিক এখানে থাকব। এখন তো বড় ভাই দেখে কিছু বলতে পারবো না, কিন্তু আপনারা চলে যাওয়ার পর যখন বিভিন্ন সার্টিফিকেট নিতে আসবেন, তখন এক একটার পা ভেঙে হাতে ধরিয়ে দিব। আরিয়ান, চুপ যা। তুই আমাদের হুমকি দিচ্ছিস? না, সাবধান করছি। আর হ্যাঁ, আপনার এত দেমাগ কেন? হ্যাঁ, বড় লোকের মেয়ে বলে দেমাকে পা মাটিতে পড়ে না। নেহা ঠাস করে থাপ্পড় দিয়ে দিল। জানি, এখন কাপুরুষের মতো আব্বুকে গিয়া সব জানাইবি। আই চল তোরা। নেহা ওর দলবল নিয়ে চলে গেল। শাওন, আমি, রাকিব বসে পড়লাম। তুই ওরে ভালোবাসিস বুঝলাম, আবার তেরা তেরা কথাও বলিস। মাথায় ঢুকছে না। মেয়ে পটাইতে হলে নিজেকে ছোট করতে মেয়ের কথা মতো চলতে হয়, আর তুই উল্টো মেয়েকে রাগাস। শুধু ভালোবাসি বলেই দুটো থাপ্পড় হজম করলাম। আর ওর সাথে তেরা তেরা কথা বলতে ভালো লাগে, আলাদা একটা মজা পাই। জামাই বউ ফিলিংস আসে। একজন প্রপোজ করে জেলে যায়, আর একজন থাপ্পড় খাইয়া হাজব্যান্ড ওয়াইফ ফিল পায়। আর কত কি যে তোদের মাথায় ঘোরে। আল্লাহ মাটি ফাঁক করে দাও, আমি ঢুকে যাই। বেশি পকপক করিস না, চল ক্লাসে যাব। বিকেলে তাসফিকে পড়াইতে গেলাম। ওদের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই আঙ্কেল দরজা খুলল। আরে বাবা, তুমি চলে এসেছো? তা তোমার বন্ধু এখন কেমন আছে? বন্ধু মানে? তাসফি বলল তোমার কোনো বন্ধু নাকি? কি হয়েছে? ও হ্যাঁ, ও ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ। বেশি বেঁকে গেছো? কি করছি? বাসায় জানানোর কি দরকার ছিল আমার বন্ধুর কিছু হয়েছে? ও ওইটা তো আপু রাগ করে বাসায় এসে চিল্লাছিল, তখন শুনেছি। আমি কিছু করি নাই। তোমার আপু না একটা? বই নাও, খাতা খোলো। তাসফিকে পড়াইতে লাগলাম। কয়েকদিন পর ট্যুরে যাওয়ার জন্য নাম রেজিস্ট্রেশন করে দিয়েছি। ভালো করেছিস। শাওন কোথায় রে? শাওন তো একটু আগে দেখেছিলাম, কোথায় যেন গেল। এমন সময় চোখে পড়লো শাওন পপিকে নিয়ে আসিতেছে। ওরা সোজা আমাদের কাছে আসলো। আমি আর রাকিব হা করে তাকিয়ে আছি। হা করে থাকিস না, মশা ঢুকবে। শুরু করে দিলি। হ্যাঁ, সবই তোদের অবদান। পপি, তুমি রাজি কেন হলে? রাজি কেন হবে না? হ্যাঁ, আমার ভালোবাসার কম কিসের? কি আর বলবো ভাইয়া, যেভাবে পিছু লেগেছে না করতে পারলাম না। আর তাছাড়া ওর কথার স্টাইলটা আমার খুব ভালো লাগে। বাহ বাহ, তোমরা সবাই থাকো সুখে, আমরা মরি দুঃখে দুঃখে। চল আরিয়ান, আমরা ক্লাসে যাই, ওরা প্রেম করুক। আমিও তো যাব, চল। ক্লাসের দিকে যাচ্ছি, তখনই নজর গেল নেহা আসিতেছে। এক নজরে তাকিয়ে থাকলাম। শাওন বুঝতে পেরে টেনে আমাকে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে বসে নেহার কথাই ভাবছি। ওর চোখের দিকে যখনই তাকাই, কেন জানি নিজেকে হারিয়ে খুঁজি। সবকিছুর মায়া কাটাতে পারবো, শুধু ওর চোখের চাহনির মায়াটা কাটাতে পারবো না। খুব ভালোবাসি। মাথায় ঘুরতেছে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে। আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন দিয়ে আঁকবো যে তোকে। তুই থাকলে রাজি, ধরবো বাজি। কোনো কিছু না ভেবে ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে। রাতে বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখতেছিলাম। গাছের আড়ালে উকি মেরেছিল চাঁদটা। তখনই মোবাইলটা বেজে উঠল। হাতে নিতেই দেখি সেই মেয়েটার কল। প্রতিদিন ডিস্টার্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। নামও বলে না, পরিচয় দিচ্ছে না। রিসিভ করলাম। হ্যালো বলেন। একবার বলো না ভালোবাসো। আশ্চর্য, চিনি না জানি না, কিভাবে বলবো ভালোবাসি? পরিচয় দিন। পরিচয় দিতে কি ভয় পান নাকি? ভয় কেন পাবো? সময় আসলে ঠিকই পরিচয় দিব। তো কবে আসবে সে সময়? বাদ দাও, বারান্দায় দাঁড়ায় চাঁদ দেখতেছি। তুমি বারান্দায় যাও, দেখো আকাশে কত সুন্দর বড় চাঁদ উঠেছে। দেখেছি আমি। তো একটা রোমান্টিক কবিতা শোনাও। আমি কবি না যে কবিতা শোনাবো। আচ্ছা, আমি শোনাচ্ছি, মনোযোগ সহকারে শোনো। শুনতেছি। বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আমি দেখছি পূর্ণিমার চাঁদের সৌন্দর্য। শুধু থাকতে যদি তুমি। বারান্দায় বসে আকাশ পানে তাকিয়ে অপেক্ষায় আমি। অবেলায় মিস করছি তোমায়, কারণ আমাদের যে তুমি। তুমি তুমি তোমার ভালোবাসায় ছুঁয়ে দাও না একবার আমাকে।
অনেক অনেক ভালোবাসি গো তোমাকে। হইছে শুনেছি, এবার তো শান্তি। না, যেদিন তোমাকে কাছে পাবো সেদিন শান্তি হবে। ভালো থাকবেন। ফোন কেটে দিলাম। আমি বাঁচি না, নেহা কিভাবে পটাবো সেই চিন্তায়। আর উনি আছে, ওনাকে ভালোবাসতাম। আমার মন প্রাণ সব তো নেহা তার চোখের চাহনি দিয়ে নিয়েই গেছে। 2 দিন পর ভার্সিটি ট্যুরে যাচ্ছি। শাওন নাকি পপির সাথে যাবে? শাওন? সরি দোস্ত, অনেক লম্বা জার্নি। আমি ওর সাথেই যাব, অন্তত শান্তিতে ওর কাঁধে মাথা রেখে ঘুমাতে পারবো। গার্লফ্রেন্ড পাইয়া আমাদের ভুলে গেলি আজ? আব্বে পেটলা চুপ। সব জায়গায় গার্লফ্রেন্ড আর বন্ধুত্ব নিয়ে টানাটানি করস কেন? যা, তোদের সাথেই যাবো। পপিকে না করে দিয়ে আসতেছি। কি চাই? কিছু চাই না, তবে বলতে চাই। জলদি বল। নীল শাড়ি, হালকা সাজ, হাতে চুড়ি, খুব সহজেই হয়ে যাবে যে কোনো ছেলের মন চুরি। একটাই মিনতি, কাউকে দিও না গো পাত্তা। যদি দাও কাউকে আমি মরে যাব। ওহে প্রিয়তমা। নেহা চোখ কুচকে আমার দিকে তাকালো। তখনই ওর বান্ধবীরা এসে ওরে নিয়ে গেল। নীরবে দাঁড়িয়ে দেখছি। ও বাসে উঠে গেল। তখনই শাওন আমাকে ধাক্কা দিল। আরে হইছে কি, দেখতে দে। বুঝলাম না, আজকে মায়া তোর উপর চিল্লাইলো না কেন? চিল্লাইলে খুশি হইতি? না, এখন চল, বাস ছাড়বে, সবাই বাসে চললাম। এখন ঘুমাতে হবে ভাইরে, পুরো টায়ার্ড হয়ে গেছি। এইটুকুতেই টায়ার্ড তোরা? সেই 9টায় রওনা দিছি, এখন সন্ধ্যা 8টা বাজে। পুরো 11 ঘন্টার জার্নি। তো ক্লান্ত হব না তো রকিং মুডে থাকবো? তো তোরা ঘুমা, আমি পপির সাথে দেখা করে আসি। বেটা 3 দিন এখানে থাকবো, ঘুরতে তো পারবেই। ওই স্যার কথা বলিস না, ওরে যেতে দে, না হলে প্যান প্যান করে কানের পোকার নাড়াই ফেলবে। যা ভাই তুই যা। শাওন বেরিয়ে গেল। এই শালায় যতক্ষণ না আবার পপির বাপের হাতে পেদানি না খাইবো ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না। আমি শুয়ে পড়লাম। এমন সময় মোবাইলটা বেজে উঠল। আবার সেই অপরিচিত মেয়ের কল। বিরক্তি নিয়ে রিসিভ করলাম। দেখুন, আজ অনেক বড় জার্নি করেছি, অনেক টায়ার্ড। আর ডিস্টার্ব করিয়েন না। তোমরা ট্যুরে বান্দরবন গেছো জানি আমি। জানেন তো, আজকে রেহাই দেন। তোমরা তো রিসোর্টের 21 নম্বর রুমে আছো তাই না? আপনি জানলেন কেমনে? সবই জানি, তোমার খুব কাছেই আছি। আচ্ছা, আমাকে দেখতে চাও? আপনিও কি এখানে আছেন? অবশ্যই। কোথায় আছেন বলেন, আমি আপনাকে দেখতে চাই। এত উত্তেজিত হওয়ার কিছু নাই। তোমার রুম থেকে বের হও, ডিরেক্ট নিচে চলে এসে বাহিরে এসে ডান দিকে কিছুক্ষণ হাঁটবা। কতগুলো বড় বড় গাছ আছে, সেখানে অনেকগুলো বেঞ্চ আছে। আমি এখানেই আছি, চলে আসো। কোথায় আছেন বলেন, আমি আপনাকে দেখতে চাই। হঠাৎ চোখ পড়ল, দূরে একটা বেঞ্চে কেউ বসে আছে। আমি এগিয়ে গেলাম। সামনে গিয়ে যা দেখলাম, দেখে মাথাটাই গরম হয়ে গেল। দেখি শাওন আর পপি বসে আছে। আমাকে দেখে ওরা দাঁড়িয়ে গেল। তুই এখানে? তোরা না ঘুমাবি বললি? কানের নিচে একটা দিমু না, কথা বলা অফ হইয়া যাইবে। অন্য কোথাও যেতে পারলি না, এখানেই আসতে হলো। আরে হইছে হইছে, এত চিল্লাস কেন? তুই কাকে খুঁজতে এসেছিস আমি বুঝেছি। সোজা কিছুক্ষণ হেঁটে যা, পেয়ে যাবি। কাকে খুঁজতে এসেছি ও জানলো কিভাবে? ওরা আমার সাথে ফান করছে না তো? কি রে, যা। আরে ভাইয়া, এত ভাবছেন কেন? সোজা চলে যান আর ডিরেক্ট বলে দেন ভালোবাসেন। আমি এখানে কারো জন্য এসেছি, তোদের কে বললো? আচ্ছা পপি, চলো তো আমরা চলে যাই। কিছুটা সামনে গিয়ে একটা বাকনিতেই হা হয়ে গেলাম। নেহা বেঞ্চে বসে মোবাইল টিপতেছে। তার মানে নেহা আমাকে কলে ডিস্টার্ব করতেছিল। ভাবতেই শরীরটাই ভাব চলে আসলো। খুশিতে লাফ না দিয়ে পারলাম না। উফ নেহা, তুমি একবার আমাকে বললেই হতো। এত ফোনে জ্বালানোর কি ছিল? তোমার পিছু লেগেছিলাম, বুঝো নাই তুমি তোমাকে কত ভালোবাসি। সোজা নেহার সামনে গিয়ে দাঁড়ালাম। নেহা উঠে দাঁড়ালো, ভ্রু কুচকে আমার দিকে তাকালো। নেহা, তাহলে তুমি ছিলে? এতদিন কেন লুকিয়ে রাখতে গেলে? তোমার পিছনে এভাবে লেগে থাকতাম, বুঝো নাই তুমি তোমাকে কত ভালোবাসি আমি। উফস, কত খুশি লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশেষে তোমাকে আপন করে পেয়েছি, ইচ্ছে করছে নাচি। বলেই নেহার হাতটা ধরলাম। সাথে সাথেই নেহা ঠাস করে থাপ্পড় দিয়ে বসলো। আমি অবাক হয়ে গেলাম, কি হলো বুঝলাম না। গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছি। থাপ্পড় দিলে কেন? তো তোকে কি করতো? আমি ছিলাম মানে? তুই আমাকে ভালোবাসিস মানে? ভালোবাসি মানে ভালোবাসি। ভালোবাসা মাই ফুট। তোর সাহস কি করে হয় আমাকে ভালোবাসার? একে তো বয়সে ছোট, তোকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? ও হ্যাঁ, সকালে কিছু বলিনি বলে ভেবেছিস আমি তোকে ভালোবাসি? তুমি আমাকে এখানে ডাকোনি? আজব, তোকে আমি এখানে ডাকবো কেন? বেশি করছিস তুই, একদম আমার থেকে দূরে থাকবি। তোকে ভালোবাসা তো দূর, তোর ছায়াও মারাতে চাই না আমি। এখানে এসেছিলাম হাওয়া খেতে, পুরো মুডটাই খারাপ করে দিল, যত সব।
হাসি খুশি মুখটা এক মুহূর্তেই বিষাদময় হয়ে গেল। কি হলো কিছুই মাথায় ঢুকলো না। তার মানে কি ওই মেয়েটা নেহা ছিল না? কিন্তু এখানে তো আর কেউই নেই। নেহা হলে নেহা এমন আচরণ কেন করলো? কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, মেয়েটাকে কল দিয়ে দেখি। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। উফস, তাড়াতাড়ি করতে গিয়া মোবাইল রেখে চলে এসেছি। বেঞ্চে বসে আকাশপানে তাকিয়ে রইলাম আর গালে হাত বোলাতে লাগলাম। এই নিয়ে 3 নম্বর থাপ্পড়টা খাইলাম। কিছুক্ষণ বসে থেকে রুমে গেলাম। বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম ভাঙলো রাকিবের ডাকে। আরে এত ডাকিস না তো, ভাল লাগে না। আরে ওঠ, ঘুরতে বের হতে হবে তো। মুড নাই, যা তোরা। উঠ তো, উফস, তোদের জ্বালা। উঠ জলদি, ফ্রেশ হ। যা তোরা। তখনই রাতের কথা মনে পড়লো। তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে মেয়েটাকে কল দিলাম, কিন্তু মোবাইল বন্ধ। কি হয়েছে রে তোর? রাতে নেহার সাথে দেখা করে এসেই ঝিম মেরে গেছিস? কি, মেয়ে আমাদের সামনে দিয়ে গেল, ঠিক কিছুক্ষণ পরেই তুই আসলি। আমি ভাবলাম নেহা তোকে ডেকেছে, ভাবলাম তোদের প্রেম হয়ে গেছে, তাই তোর সাথে অমন করলাম। আর ওই মেয়ে আবার তোরে থাপ্পড় দিছে। আর নেওয়া যাচ্ছে না। হইছে, চুপ থাক। এখন মুড ভালো নাই, প্লিজ। ফোনের মেয়েটাকে? ওইটা জানার জন্যই তো গেলাম। ভাবলাম নেহা হবে, উল্টো থাপ্পড় খাইলাম। এখন মোবাইলও বন্ধ। বন্ধু হিসেবে একটা পরামর্শ দিব, নেহাকে ভুলে যা বন্ধু। ও তোকে ভালোবাসে না, ভালোবাসবেও না। হইছে, এখন আমাকে একা থাকতে দে। তোকে চ্যাংদোলা করে হলেও নিয়ে যাব। এবার ভাব, নিজে থেকে রেডি হইবি নাকি আমরা ব্যবস্থা নিব? বুঝছি ওরা ছাড়বে না, তাই উঠলাম, ফ্রেশ হয়ে বের হলাম। পাহাড়ে চড়লাম, ঝর্ণায় ভিজলাম, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম। তবে একটা বারের জন্য নেহাকে চোখে দেখতে পারিনি। সন্ধ্যায় রিসর্টের বাহিরে বসে আছি। দূরে চোখে পড়ল নেহা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। সহ্য হচ্ছিল না, তাই রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরেই অপরিচিত সেই মেয়েটার কল আসলো। আবার আপনি কল দিছেন? কাহিনী করেন আমার সাথে। কাল একবার। কি কাল? এবার? কিছু না, কাল ওখানে ছিলেন না কেন? মিথ্যা কেন বললেন? আমি ওখানেই ছিলাম, তুমি আসো নাই। দেখেন, আপনি যেই হন আমার কিছু যায় আসে না। আজ সোজাভাবে বলে দিচ্ছি, আমি একজনকে ভালোবাসি। তার নাম হচ্ছে নেহা। ওরে ছাড়া আমি আর অন্য কিছু কল্পনাও করতে পারি না। প্লিজ দয়া করে আর কোনোদিন আমাকে কল দিবেন না। ওই দিক থেকে উত্তর আসার আগেই কল কেটে দিলাম। মাথায় নেহার ছেলেদের সাথে কথা বলার দৃশ্যটা ঘুরতেছে। আজ যা হবার হবে, ডিরেক্ট নেহাকে প্রপোজ করব। মনের কথা ডিরেক্ট বলবো। গতকাল যাই হয়ে যাক, আজ শেষবারের মতো নেহাকে প্রপোজ করব। সোজা রুম থেকে বেরিয়ে নেহাকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর পেয়েও গেলাম। সোজা নেহার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু সাইডে আসুন। কেন? কিছু কথা আছে। নেহা আসলো। আই লাভ ইউ। কি সমস্যা তোর? কাল থাপ্পড় দিলাম, তাও শিক্ষা হয়নি? দেখুন, প্রথম দেখায় যখন আপনি সামনে আসলেন আমি আপনার দিকে ভালো করে তাকাইনি, কিন্তু পরদিনই যখন আপনাকে বারান্দায় দেখি আমি প্রেমে পড়তে বাধ্য হয়ে যাই। তারপর থেকে যতবার আপনাকে দেখেছি শুধু আপনার চোখের মায়ায় হারিয়েছি। যদি বলেন কি দেখে ভালোবেসেছি, তাহলে বলবো রাগ আর চোখ দুটো। জানি না আপনার চোখে কি আছে, যখনই তাকাই নিজেকে হারিয়ে ফেলি। আর যতবারই আপনাকে রাগিয়েছি ইচ্ছে করে রাগাইছি, কারণ আপনার রাগটাও ভালো লাগতো। রাগ আর চোখের মায়ায় নিজেকে হারিয়েছি, ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, প্রচন্ড ভালোবাসি। বলা শেষ? জানি না আপনি এখন থাপ্পড় দিবেন, তা দেওয়া লাগবে না। আমার মনের কথাগুলো আপনাকে জানিয়ে দিলাম। আমি তোকে আর আমার সামনে দেখতে চাই না। ওখান থেকে চলে আসলাম। সোজা রুমে এসে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম। বাস স্টেশন গিয়ে টিকিট কেটে বাসে চড়ে বসলাম। কিছুক্ষণ পরই সাউন্ড কল দিল। কোথায় তুই? ঢাকা চলে যাচ্ছি। মানে ফাজলামি করছিস? কোথায় তুই, সত্যি করে বল। ফাইজলামি না, সিরিয়াসলি। এইমাত্র বাস ছেড়ে দিল, তোরা এনজয় কর। কি হয়েছে রে, কাঁদছিস কেন? ঢাকায় আসলে দেখা হবে। নেহা আবার কিছু করেছে? পরদিন সকালে ঢাকা পৌঁছে গেলাম। বাসায় ঢুকতেই, কি রে, তোর না আর কয়েকদিন পর আসার কথা? হ্যাঁ চলে এসেছি। ভাল লাগছিল না। কি হয়েছে? কিছু হয়নি। আচ্ছা আম্মু, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তুই আমার একমাত্র ছেলে, ভালোবাসবো না কেন? তাহলে আমি একটা কথা বলবো, তুমি রাখবে? কি বলো? আগে প্রমিস করো। আচ্ছা, করলাম। এই বাসাটা চেঞ্জ করো। কি বলছিস? মাত্র 1 মাস হলো এ বাসাটা ভাড়া নিছি, এছাড়া এখন ফাঁকা বাসা কোথায় পাবো? যদি বাসা খুঁজে দেই তাহলে ছাড়বে তো প্লিজ? কারণটা খুলে বল। ভার্সিটি এখান থেকে দূর হয়ে যায়, এলাকাটা ভালো লাগে না, আরো সমস্যা আছে।
তখনই ছোট বোন রিয়া এসে, হ্যাঁ আম্মু, আমার স্কুলটাও দূরে হয়ে গেছে, পাল্টাই ফেলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন বাসা কোথায় পাবো? আমি বাসা খুঁজে নিব, তুমি আব্বুকে মানাও। পোলাপান নিয়া হইছে আমার যত যন্ত্রণা। সারাদিন খুঁজে বাসা বের করলাম। রাতেই আম্মু বাড়িওয়ালা আঙ্কেলকে জানিয়ে দিল আমরা বাসা ছাড়ছি। 3 দিন পর নতুন বাসায় উঠেছি। সারাদিন মালামাল গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে গেছি। বিছানায় আরাম করতে বসলাম। এই বাসায় আর বাড়িওয়ালার কোনো মেয়ে নাই। পরদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলাম। সবাই ট্যুর থেকে চলে এসেছে, তাই ক্লাসও শুরু হয়েছে আজ থেকে। রেডি হয়ে বাসা থেকে বের হলাম। সিঁড়ি দিয়ে নামছি, দ্রুত নামতে গিয়ে খেলাম ধাক্কা খেয়ে দুজন দুদিকে। চোখ মেলে তাকাতেই দেখি মেয়ে। অতপর আন্টি, সরি দেখতে পাইনি। আন্টি? আমি আন্টি লাগে আপনার? না মানে অপরিচিত মেয়েদের আমি আন্টি ডাকি। মেয়ের ভাব তো দেখো, আন্টিটাকে সমস্যা কি? বাজে কিছু বলছি নাকি? কি যে হয়েছে আজকালকার মেয়েদের। সোজা ভার্সিটি চলে আসলাম। এসে এই শাওনার রাকিবকে পেয়ে গেলাম। তোর জন্য অপেক্ষা করছিলাম। এত অপেক্ষা কিসের জন্য? তোরা নাকি আবার বাসা চেঞ্জ করেছিস? হ্যাঁ করে ফেললাম। তোরা জানলি কিভাবে? নেহা আপু তোদের বাসার অ্যাড্রেস খুঁজতে আসছিল। কি? নেহা এসেছিল? কি বলিস? হ্যাঁ সত্যি, এটা বাদ দে। ওই দিন কি হয়েছিল? ওইভাবে কিছু না বলে চলে আসলি কেন? বাদ দে তো ওগুলা। তুই আমাদের বন্ধু মনে করিস না, তাই তো? ওকে রাকিব, চল, ওর সাথে কোনো কথা নেই। আরে হইছে, এত ঢং মারার কিছু নাই, বলতেছি। ওদের সব বললাম। এজন্য বাসাও চেঞ্জ করে ফেললি, বাহ বাহ। ভাই বেশি দিন ছেঁচড়ামি করতে নাই। ভালোবাসাই। কেউ দাম না দিলে তাকে দূর থেকে ভালোবেসে যাওয়াই ভালো। শুধু শুধু বারবার বলতে গিয়া অপমানিত হওয়ার থেকে অনেক গুণ ভালো। কিন্তু নেহা আপু তোর বাসায় অ্যাড্রেস খুঁজলো কেন? আমি কি জানি। চল ক্লাসে যাব। ক্লাস করলাম। ক্লাস শেষে সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কলিং বেল চাপ দিলাম। দরজা খুলতেই আমি অবাক হলাম। হা হয়ে আছি, কারণ নেহা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। স্বপ্ন দেখছি না তো, তাই চোখগুলো মুছে আবার দেখলাম, না স্বপ্ন দেখছি না, আসলেই নেহা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনি আমার বাসায়? নেহা কিছু না বলে ভিতরে গিয়ে সোফায় বসে পড়ল। আমি ভিতরে ঢুকলাম। কি করব বুঝতেছি না। সোজা নিজের রুমে চলে গেলাম। খাটে বসে বসে ভাবছি, এই মেয়ে আবার কেন আমার বাসায় এসেছে? আমাকে দেখতে চায় না, তাই বাসা চেঞ্জ করে ফেলছি। আবার তখনই নেহা আমার রুমে প্রবেশ করলো। আরিয়ান, তোমার সাথে আমার কথা আছে। আমার কোনো কথা নাই। আগে শুনবা তো। কি বলবেন বলেন। এখানে না, ছাদে চলো। চলেন। নেহাকে নিয়ে বাসার ছাদে গেলাম। বলেন কি বলবেন। তুমি আমার উপরে রেগে আছো, তাই না? আসলে প্রথম দিন থেকেই তোমার উপরে রেগেছিলাম, তাই তোমাকে পাত্তাই দিতে চাইতাম না, বুঝতেও চেষ্টা করিনি। কিন্তু ওই দিন যখন তোমাকে বললাম তুমি যেন চোখের সামনে না আসো, তারপর তুমি ঢাকায় চলে আসলে। যখন জানলাম তোমরা বাসা চেঞ্জ করে ফেলছো, কেউ না জানুক, আমি তো জানি এটা আমার জন্য করেছো। তোমাকে নিয়ে আমি অনেক ভাবলাম, নিজেকেই দোষী লাগছিল, তাই আমি এসেছি সব ঠিক করে নিতে, তোমার কাছে ক্ষমা চাইতে। আই এম সরি আরিয়ান, সো সরি। আমাকে মাফ করে দেওয়া যায় না? সব পুরনো বিভেদ বাদ দিয়ে আমরা বন্ধু হতে পারি না? একবার জড়িয়ে ধরতে পারি? নেহাকে প্রচন্ডভাবে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ছাড়লাম। সো আমরা এখন বন্ধু। যদিও তুমি আমার ছোট, কিন্তু সমস্যা নেই। সময় মতো বিয়ে করলে 2 বাচ্চার বাপ থাকতাম। ছোট বলে অপমান করিও না। ও তাই বুঝি। আরিয়ান, আরেকটা কথা ছিল। বলো। তাসফিকে একটু পড়াও না প্লিজ। তুমি না বললেও কাল থেকে ওরে পড়াতে যেতাম। থ্যাংক ইউ। তুমি চলে যাচ্ছ নাকি? চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। চলো। রুমে আসতেই মিউজিক ছেড়ে দিয়ে নাচতে শুরু করলাম। তোমায় দেখলে মনটা কেমন আনচান আনচান করে, একবার ঘুরে গুলিস্তানে, একবার আজিমপুরে। কথা বলার স্টাইল তোমার, কিউটি কিউটি স্মাইল তোমার, দেখে আমার বাবু মনটা কিলবিল কিলবিল করে। পাগলি তোমার স্মাইলটা করা মনের ভিতর লাগে। আয়ে ফিলিং লাভ শোনা, প্রেমের মিউজিক বাজে। হঠাৎ গান বন্ধ হয়ে গেল। দেখি ছোট বোন অফ করে দিছি। বন্ধ করলি কেন? 1000 টাকা দে। তোকে টাকা কেন দিতে যাব আমি? দিবি না? দূরে যাই মর, নাচতে দে আমাকে। খুশিতে ধিনচাক নাচবো। তোমার নাচ আমি ছুটাচ্ছি, এক্ষুনি আম্মুকে বলবো তার গুণধর ছেলে মেয়েদের হাতে থাপ্পড় খায়। দূরে যাই মর, নাচতে দে আমাকে। খুশিতে ধিনচাক নাচবো। মানে যা তাই। নেহা আপুর হাতে কয়টা থাপ্পড় খাইছিস? কে বলেছে তোকে? যত সব মিথ্যে কথা, যা। নেহা আপুই বলছে। যাই আম্মুকে বলে আসি। লক্ষ্মী বোন আমার, কাউকে বলিস না প্লিজ। তাহলে টাকা দে।
এই নে 500 টাকা। আর খুঁজিস না প্লিজ, বিকেলে বন্ধুদের ট্রিট দিতে হবে। নিব তো 1000 টাকায়, বাকিটা পরে নিব। বাই দ্য ওয়ে, আপুর সাথে তোকে মানাবে ভালো। বিকালে? কিরে, তোকে অনেক খুশি খুশি লাগছে। খুশি থাকবো না কেন? বলবি না? নেহা আমাকে ভালোবেসে ফেলেছে। কি বলিস ধুর? সব বললাম। সিরিয়াসলি? এটা কেমন সম্ভব? যেভাবে হোক আমি তো নেহাকে পেয়ে গেছি। কি থেকে কি হয়ে গেল? এতদিন সহ্য করতে পারতো না, আর কয়েকদিন যেতে না যেতেই প্রেম হয়ে গেল। হজম করতে পারছি না। বুঝছি, ট্রিট চাস? রাকিব আসুক, দিব ট্রিট। বুঝে গেছিস তাহলে? তখনই রাকিব আসলো, আর ওরে রাগান্বিত লাগছে। কি রে, রেগে আছিস মনে হচ্ছে? দুঃখে পরানটা ফাইটটা যায় রে বন্ধু। ছেঁকাখোরদের মতো কথা বলিস কেন? সেকা খাইলেও এত কষ্ট হতো না। কি হয়েছে বলবি তো? হবে আর কি, পাশের ফ্ল্যাটে একটা মেয়ে থাকতো, কতদিন ধরে ফলো করতেছি। আজকে কথা বলতে গেলাম, মেয়ে মামা ডেকে বসেছে। আমি কষ্টে আছি আর তোরা হাসছিস। চল দুঃখ লাঘব করে আসি। আরিয়ান চল ট্রিট দে। রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি, ভাবতেছি নেহাকে কল দিব নাকি দিব না। অনেকক্ষণ ধরে ইচ্ছে করছে নেহাকে কল দিব, কথা বলবো। ঠিক তখনই আমাকে সারপ্রাইজ করে দিয়ে নেহাই আমাকে কল করলো। দিতে দেরি, রিসিভ করতে দেরি করলাম না। হাই। তা মহাশয়, কি করছেন? ভাবছিলাম। কি ভাবছিলেন জানতে পারি? ভাবছিলাম এই যে আকাশের পরীটা হঠাৎ করে মাটিতে নেমে এসে আপন করে নিল, মতলবটা কি হতে পারে? নেহা হাসতে লাগলো। ডিনার করেছো? হ্যাঁ, তুমি করেছো? হ্যাঁ। শুনো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, শুনছি তো। অনেক তো কষ্ট দিছি, আমি চাই তোমাকে একটা ট্রিট দিতে। সো কাল দুপুরে আমরা একসাথে লাঞ্চ করব। প্লিজ না করবে না? তুমি বলেছো আমি না করতে পারি? আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। খুশিতে কি যে করব বুঝতেছি না। ফাইনালি নেহা আমার হতে চলেছে। নিশ্চয়ই কাল প্রপোজ করবে। কাল সেরাভাবেই যেতে হবে, যাতে কেউ না বলতে পারে যে আমি নেহার উপযুক্ত নই। পরদিন সময় মতো রেস্টুরেন্টে চলে গেলাম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, নেহার সাথে লাঞ্চ করব। এর থেকে খুশির আর কি থাকতে পারে? এতটাই খুশি যে নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। কিছুক্ষণ পর নেহা রেস্টুরেন্টে ঢুকলো, আমি দাঁড়িয়ে গেলাম। তবে নেহার সাথে জনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা এক্সপেক্ট করিনি। নেহার সাথে ছিল নতুন বিল্ডিংয়ে ওঠার পর যেই মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি, সেই মেয়েটি, মানে আমাদের বিল্ডিংয়ের যাকে আন্টি ডেকেছিলাম। হাই। হ্যালো। উনি? আমার বান্ধবী কেয়া, ওই তো তোমাদের বাসার অ্যাড্রেসটা আমাকে দিয়েছিল। খুশি হলাম আপু। আর বলিস না, ও একটা বদমাইশ। প্রথম দেখায় আমাকেও আন্টি ডেকেছিল, যার জন্যই ওর সাথে এত ঝামেলা শুরু হয়েছিল। আমি একটা মুচকি হাসি দিলাম, যদিও মনে মনে প্রচন্ড রাগ উঠে আছে। কোথায় ভাবলাম নেহাকে নিয়ে নিরিবিলি একটা সময় কাটাবো, তা না, দিল সব আশায় পানি ঢেলে। আরিয়ান, কি খাবে? তুমি যা খাওয়াবে তাই খাবো। বুঝলাম না, এত লজ্জা কেন পাচ্ছে? ওরা খাবার অর্ডার করলো, আমি এক ধ্যানে নেহার দিকে তাকিয়ে আছি। যতবারই ওর চোখের দিকে তাকাই নিজেকে হারিয়ে ফেলি। এই চোখের দিকে তাকিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, শুধু পাশে থাকলেই হলো। তখনই কেয়া। ও হ্যালো, এভাবে তাকিয়ে দেখছেন কি? কই কিছু না তো। খাবার এসেছে, খাও। খাইতে লাগলাম আর নেহার দিকে তাকালাম। খাওয়া শেষ, রেস্টুরেন্ট থেকে বের হলাম। কোথায় যাবে তুমি এখন? ভাবছি তোমাদের বাসায় যাব, তাসফিকে পড়িয়ে আসি। তাহলে যাও, আমরা একটু শপিং করব। তুমি চাইলে যেতে পারো। না থাক, আমি যাই, তাসফিকে পড়াই, বেচারির সামনে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে। রিক্সা নিয়ে চলে আসলাম নেহাদের বাসার সামনে। কলিং বেল চাপ দিতেই নেহার আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। উপস, বাবা বাঁচালে, ওর জন্য তো কোনো টিচারই পাচ্ছিলাম না। আমি চলে এসেছি, সো আর চিন্তা করবেন না। আসো ভেতরে, তাসফি রুমেই আছে। তাসফির রুমে নক করলাম, ভিতরে ঢুকতে বলল। ঢুকতেই ও এক লাফ দিয়ে আমার সামনে হাজির। ফাইনালি আপনি? আমি মানে? না মানে পড়াতে এসেছেন এটাই বললাম, না হলে তো পরীক্ষায় ফেল ছাড়া উপায় ছিল না। পাকনামি করো না, বইগুলা নাও, টেবিলে বসো। চেয়ার টেনে বসে পড়লাম। এতদিন তো মনে হয় না বই ধরেছ। ধরেছি, তবে পড়ায় মন দিতে পারিনি। কেন? যদি বুঝতেন তাহলে তো আর কোনো সমস্যাই ছিল না। মানে পড়া বুঝলে তো মনটা দিতে পারবো। আচ্ছা বই নাও। ওরে পড়াতে লাগলাম। পড়ানো শেষে বের হতেই আঙ্কেল ডাক দিল। গিয়ে বসলাম ওনার সাথে।
তোমার আর নেহার মধ্যকার সম্পর্ক মিল হয়েছে, জেনে খুশি হলাম। সমস্যা মানে? তার মানে কি নেহা আঙ্কেলকে সব বলে দিছে নাকি যে আমি ওরে ভালোবাসি? জি আঙ্কেল। আচ্ছা, আজকে ডিনার করে যাবে? সরি আঙ্কেল, অন্য একদিন। আজ ইম্পর্টেন্ট কাজ আছে, প্লিজ জোর করবেন না। এভাবে বলছো যেহেতু, তাহলে ঠিক আছে। আচ্ছা আমি আসি। বেশ কিছুদিন পার হয়ে গেল। নেহার গ্র্যাজুয়েশন শেষ, তাসফির এসএসসি এক্সামও শেষ, আমিও ফাইনাল ইয়ারে আছি। কিছুদিন পরেই এক্সাম, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে চলেছে। বাসায় ঘুমাচ্ছি, তখনই শাওনের কল রিসিভ করলাম। কোথায় তুই? ঘুমাচ্ছি। কি জন্য বলো? এই জায়গায় চলে আয়, কেন? আসলেই দেখতে পারবি। কি জন্য বলতে পারিস না? জলদি চলে আয় রে ভাই, বড় বিপদে আছি। আচ্ছা আসিতেছি। উঠে ফ্রেশ হয়ে জায়গা মতো চলে গেলাম। গিয়েই দেখি শাওন, রাকিব আর পপি সহ আরো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে শাওন, রাকিব এগিয়ে আসলো। কি হয়েছে? কাজী অফিস কেন ডাকলি? কে বিয়ে করবে? আর বলিস না। বলতাম না মানে? তুই বিয়ে করবি নাকি? দূর, আমার পোড়া কপালে ওসব এখন নাই। বিয়ে তো শাওন আর পপি করবে। কি? রে, পপির বাবা আমাদের বিষয়টা মানছে না, সো আমরা বিয়ে করব। তারপর তো ওনার মেনে নিতেই হবে, যদিও প্ল্যানটা আমার না, পপির। বাহ বাহ বাহ! পপির বাপ তোকে জেলে ঢুকিয়ে রেখে দিবে সে চিন্তা করেছিস? তখন কারটা তখন দেখব। আর আমরা দুজনের প্রাপ্তবয়স্ক, সো উনি বিয়ের পর চাইলেও আইনত কিছু করতে পারবে না। তুই খালি সাক্ষী হিসেবে স্বাক্ষর কর। কি আর করার, বাধ্য হয়ে হলাম বিয়ের সাক্ষী। চোখের সামনে তো আর মিষ্টি একটা প্রেম ভাঙতে দেখতে পারি না। আমিও তো প্রেমিক বয়, ফারদিন ভার্সিটিতে। বিয়ে তো করে ফেললি, বাসায় জানলে যে কি হবে তোদের আল্লাহ জানে। কিচ্ছুই হবে না, আমার ফ্যামিলি জানে। এখন শুধু পপির আব্বুর ব্যাপারটা। মানবে না? আমারটা বাদ দে, তোরটা বল। আমি কি বলবো? তুই বলছিস নেহা তোকে ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত নেহা তোকে কোনোদিন বললো না। কি বলতে চাচ্ছিস? নেহার গ্র্যাজুয়েশন শেষ, সো এবার তুই আবার সরাসরি ওরে প্রপোজ করে ফেল। পুরো জিনিসটা ক্লিয়ার করে ফেল। ও ভালোবাসে নাকি বাসে না শিওর হতে পারবি, না হলে পরে যদি জানিস ভালোবাসে না তখন। হয়েছে, থাম। বুঝতে পারছি। এমনিতে আমি জানি নেহা আমাকে ভালোবাসে, আর প্রচন্ড ভালোবাসে। ভালো না বাসলে কি সবসময় আমাকে ডাকে, ঘুরতে যায় আমার সাথে? আরিয়ান, তবুও ভাই একটু ক্লিয়ার করে ফেল, না হলে পরে পস্তাতে হতে পারে। বেশি কথা বলা বন্ধ করবি? ধ্যাত, থাক তোরা। উঠে গেলাম, সোজা বাসায় চলে আসলাম। বিছানায় শুয়ে আছি। আসলেই শাওন কতটা ভুল বলেনি। নেহা তো আজ পর্যন্ত আমাকে একবারও মুখে বলে নাই সে ভালোবাসে। আসলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আমি তো জানি নেহাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, এতটা ভালোবাসি যে ওরে ছাড়া আর অন্য কাউকে চিন্তাই করতে পারি না। পরদিন ভার্সিটি গেলাম, ভাবছি পরীক্ষার পরেই নেহাকে আবার প্রপোজ করব। যত জলদি পারিস কর। না ঠিক আছে, পরীক্ষার পরই করিস, কারণ যদি না করে দেয় তখন তুই যে দেবদাস হইবি তা আমি জানি। তুই যে পরিমাণ ভালোবাসিস ওরে, তুই ঠিক থাকতে পারবি না। তাই বেটার পরীক্ষার পরই করিস। তখনই নেহা কল দিল আমাকে। দেখছস, ভালোবাসা না থাকলে কি এইভাবে কল দেয়? যা হোক, কল রিসিভ করলাম। কোথায় তুমি? এই তো ভার্সিটিতে। আচ্ছা, ক্লাস আছে নাকি? হ্যাঁ, কেন? না মানে একটু শপিং করার ছিল। ও, তাহলে দুপুরে চলে আসো। তোমার ক্লাস? ম্যানেজ হয়ে যাবে এর মধ্যে। দুপুরে ওরে নিয়ে শপিং চলে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষা শেষ, এবার প্রপোজটা করেই ফেল। হ্যাঁ, এবার আর সাদামাটা করে করব না। কালকেই প্রপোজ করুম, তোরা ব্যবস্থা করে ফেল। ভার্সিটি ক্যান্টিনে। নো চিন্তা, তা হয়ে যাবে। নেহাকে কল দিলাম, রিসিভ করলো। হ্যাঁ বলো। কাল একটু ভার্সিটিতে আসতে পারবে প্লিজ? কেন বলো তো? না মানে কথা আছে, আসবা? ওকে ঠিক আছে। পরদিন ঠিক সময় ভার্সিটিতে পৌঁছে গেলাম। ক্যান্টিনে যেতেই দেখি সব সুন্দর করে সাজানো, সব শাওন আর রাকিব করেছে। সব রেডি দোস্ত, এবার শুধু নেহার হ্যাঁ বললেই আমরা সাকসেস। হ্যাঁ তো বলতেই হবে। আশা করি। ঘণ্টাখানিক পরই চোখ পড়ল নেহা আসিতেছে, পথ দিয়ে হাঁটছে। এক নজরে নিজেকে হারিয়ে ফেললাম। আবার সে নীল শাড়ি পরেছে, এমনিতেই অনেক সুন্দর। চোখের দিকে তাকালে নিজেকে খুঁজে পাই না, তার উপর নীল শাড়ি পরেছে। সব মিলিয়ে আমি ওর মধ্যে ডুবে গেলাম। ভাবসাব দেখে মনে হচ্ছে দোস্ত আজ তুই সব থেকে লাকি। নেহাপু আজ রাজি হবেই হবে দোস্ত। এর মধ্যেই নেহা আমার সামনে এসে দাঁড়ালো। হাই আরিয়ান। আমি ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছি।
তখনই শাওন ধাক্কা দিয়ে ধ্যান ভাঙলো। কি ব্যাপার, সব এত সুন্দর করে সাজানো কেন? সব তোমার জন্য। আমার জন্য মানে তো? পরিতে মহামায়া, তুমি কি করে করব তোর সৌন্দর্যের প্রশংসা আমি? যখনই দেখি তোমার চোখ পানে হারিয়ে খুঁজি নিজেকে, বোঝো না তুমি? জানি না বিধাতা কি দিয়ে করেছে তৈয়ার তোমায় অপরূপা। ভালোবাসায় সিদ্ধহস্ত করে দিতে চাই আমি, ওহে মোর প্রিয়তমা। ভালোবাসি কত বেশি, বুঝতে যদি একবার নিজেকে ধন্য মনে করতাম জীবনভর, লাগতো না আর কিছুই আমার। নেহা মুখে হাত দিল। তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি সেই প্রথম থেকেই। প্রতিটা বাঁকে বাঁকে তোমাকে বোঝাতে চেয়েছি, হয়তো বুঝেছো, আবার হয়তো বুঝোনি। এই নিয়ে দ্বিতীয়বার প্রপোজ করলাম, প্রথমবার না করে দিয়েছিলে। এবার তো জানি আমি, তুমিও আমাকে ভালোবাসো, সো আর না করবে না। তবে অপেক্ষাটা কিসের দুজনের এক হওয়ার? হ্যাঁ বলে দাও, দুজন দুজনাতে মিশে একাকার হয়ে যাই, ভালোবাসায় ভরা দুনিয়া সাজাই, যা শুধু তোমার আর আমার। আরিয়ান, উঠে দাঁড়াও, আমি আসছি আরিয়ান। আমি অবাক হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। উপস্থিত সবাই বিস্মিত। ঠিক কি হলো এখনো বুঝতে পারছি না। নেহা এভাবে চলে গেল কেন? আমি বসে পড়লাম। তার মানে কি নেহা আমাকে ভালোবাসে না? দোস্ত, মন খারাপ করিস না। ও এভাবে চলে গেল? এখনো কিছুই হয়নি। মনে হয় ওনারও কোনো প্ল্যান আছে। কি বলিস? হ্যাঁ, হয়তো। এভাবে চলে গেলে? তুমি বিকালে উদ্যানে আমার সাথে দেখা করো। বললেই তো হতো, তোমার পার্সোনাল স্পেস লাগবে। ওকে, সমস্যা নেই, আমি বিকালে দেখা করব। নেহা কল কেটে দিল। দোস্ত, তুই ঠিকই বলেছিস, নিশ্চয়ই নেহার কোনো প্ল্যান আছে। বিকেলে উদ্যানে আমাকে দেখা করতে বলেছে। বিকেলবেলা জায়গা মতো গিয়ে অপেক্ষা করতে লাগলাম। নেহা আসলো, দুজন পাশাপাশি বসলাম। ঠিক কিভাবে শুরু করব বুঝতেছি না। বলো, সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি তোমাকে ভালোবাসি না, প্লিজ মাইন্ড করিও না। তোমাকে আমার একজন ভালো বন্ধু হিসেবেই আমি দেখেছি। নেহা, মজা করিও না প্লিজ। আমি মজা করছি না, আমি অন্য কাউকে ভালোবাসি। ও এখন অস্ট্রেলিয়াতে আছে, কাল দেশে ফিরবে। আর কিছুদিন পরই আমাদের বিয়ে। আর এটা এখন থেকে নয়, অনেক আগে থেকেই ফিক্সড। আমি জানি নেহা, তুমি মজা করছো। সত্যি বলতে সকালে এই জন্যই কিছু না বলে চলে আসছিলাম। সবার সামনে তোমাকে এসব বলতে চাই নাই। তুমি ভুল করছো। তোমাকে ভালো বন্ধু ব্যতীত কিছুই ভাবিনি আমি। যদি ভালো নাই বাসতে তাহলে এত ঘোরাঘুরি কেন করতে? খাওয়া দাওয়া, ঘন্টার পর ঘন্টা কলে কথা বলা, সব শেয়ার করা। আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। তুমি আসলে আমাকে পরীক্ষা করতে চাচ্ছ। বিশ্বাস করো। ওর গালে হাত দিতেই ও রেগে আমার হাতে ফেলে দিল। দেখো, আমি সিন ক্রিয়েট করতে চাই না, তুমি বুঝতেছো না। ও সব শুধু বন্ধু ভেবেই করেছি। তাই বলছি, তোমার মনে যাই আছে ওগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এটা সম্ভব না। বিশ্বাস করো, অনেক 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 বেশি ভালোবাসি তোমাকে। শুধু একবার বলো এসব মিথ্যে। নেহা হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। কাঁদিস না বন্ধু। ও কি বুঝতো না যে আমি ওরে এত এত কেয়ার করতাম? কেন করতাম? ভালোবাসি বলেই তো করেছি। যখন যা বলতো না করতাম না। মেয়ে মানেই ছলনাময়ী। তোকে আগেই সাবধান করেছিলাম। বড় লোকের মেয়ে বড় লোকের স্যাটেল ছেলেকে পছন্দ না করে তোকে করবে বল? তুই তো এখনো বেকার। দেখ ভাই, আমরা সবাই জানি তুই নেহা আপুকে কতটা ভালোবাসিস। সেই বুঝনোই সে এখন আরও কিছু করার নেই। টাইম পাস মনে করে ভুলে যা। ভুলে যাব? ওর চোখের মায়াটা কিভাবে কাটাবো? চোখ বুঝলেই যে ওরে দেখতে পাই। দুঃস্বপ্ন মনে করে ভুলে যা। এখন মেয়ে যখন রাজি না, তো তুই কি করতে পারবি? রাজি কেন হবে না? আমি কোন দিক দিয়ে ওরে কম ভালোবেসেছি? আমি আবার যাব, কালই যাব, ওরে আবার রাজি করানোর চেষ্টা করব বলে ওদের মাঝখান থেকে উঠে পড়লাম। আবার যাবে? যা, এবার দেখবি থাপ্পড় একটা দিবেই দিবে। ওরে যে কিভাবে বুঝাবো। অনেকক্ষণ অপেক্ষার পর নেহা বাহির হলো। ওর সামনে গিয়ে দাঁড়ালাম। নেহা আমাকে দেখেও না দেখার ভান করে একটা রিকশায় উঠে পড়লো। অন্য একটা রিকশা নিয়ে ফলো করতে লাগলাম ওরে। একটু নির্জন রাস্তায় আসতেই নেহা রিকশা থামালো, রিকশা থেকে নামলো। আমিও রিকশা থামালাম। নেহা আমাকে ডাক দিল। গেলাম। কি সমস্যা কি? সমস্যা কিছু না। তাহলে পিছু করছো কেন? বুঝতেছো না কেন করতেছি? ভালোবাসি। আমি ভালোবাসি না, ক্লিয়ার করে বলেছি তো। প্লিজ এই আশা বাদ দাও। বাদ দিব? কি বলছো? কিভাবে সম্ভব? পুরো 1.5 বছর ধরে তোমার পিছু ঘুরতেছি। গতকালই যে তোমাকে প্রথমবার প্রপোজ করেছি তা না, 1.5 বছর আগেও করেছিলাম, রিজেক্ট করেছিলে। তারপর নিজে এসে আমার কাছে ধরা দিয়েছো। একসাথে ঘোরাঘুরি করেছি, আড্ডা দিয়েছি, ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি। এত কিছুর পরও বলছো তুমি ভালোবাসো না? এটা আমি কিভাবে বিশ্বাস করব?
তো এখন বিশ্বাস করানোর জন্য কি করতে পারি? ভালোবাসো আমাকে? নেহা ঠাস করে থাপ্পড় দিয়ে দিল। চুপ, একদম চুপ। এইসব করতে চাইনি, তুই করতে বাধ্য করলি। একবার বলেছি ভালোবাসি না মানে ভালোবাসি না, আর আমার পিছু আসবি না একদম। তাহলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন দিব, আর কিছুই মানবো না। দুদিন পর শাওন আর রাকিব জোর করে বাসা থেকে বাহিরে নিয়ে আসলো। বলেছিলাম যাস নে, এবার থাপ্পড় খাইয়া বিশ্বাস হলো তো? একদমই ওর থেকে এটা এক্সপেক্ট করিনি। অনেক বিশ্বাস করতাম, কিন্তু এভাবে যে ধোকাটা খাবো চিন্তাও করিনি। বিশ্বাস আর কি, ও তো কোনোদিন আমাকে ভালোই বাসে নাই। যাক, তোর মাথায় এসব ঢুকছে তাহলে। তখনই চোখ পড়লো রিক্সায়, নেহা একটা ছেলের সাথে যাচ্ছে। কি বুঝলি? তুই এখানে কষ্টে মরছিস, ওদিক উনিও কিন্তু অনেক খুশি। তোর কথার ওনার মাথাতেই নেই। মেয়েরা পারে কিভাবে ভাই এসব? খুশি থাকুক। মামা সিগারেট দাও। একটা সিগারেট ধরাইলাম, টানতে টানতে ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায়। ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় গেলাম, সোফায় বসলাম, আম্মু আসলো। কিছু বলবে? নেহা এসেছিল, বিয়ের দাওয়াত দিয়ে গেছে। কার্ডটা নিয়ে রুমে চলে গেলাম। 2 বছর পর চট্টগ্রাম রেল স্টেশন বসে আছি। শাওন আর রাকিব ঢাকা থেকে আসিতেছে, ওদের রিসিভ করব বলে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসলো। ভিড়ের মধ্যে ওদের খুঁজে বের করলাম, বাহিরে আসলাম। আরে ভাই, তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। বড় হয়েছি, চাকরি করছি, চেঞ্জ হব না? তোরাও তো চেঞ্জ হয়ে গেছিস। আচ্ছা, ভাবিকে আনলি না কেন? বিয়ে কর, এমনিতেই আসবে। রাকিব, তোর কি অবস্থা? আগের মতোই রয়ে গেলি তুই। কি করব, কোনো মেয়েই পাত্তা দেয় না। শাওনকে দেখ, বিয়ে করে বাচ্চাও নিয়ে নিচ্ছে। আচ্ছা, গাড়িতে ওঠ, যেতে যেতে কথা বলি। সবাই গাড়িতে চড়ে বসলাম, গাড়ি ড্রাইভ করতেছি। সেই যে আসলি, আর কোনোদিন ঢাকায় গেলি না, এত অনুরোধ করার পরও না। চলে এসেছি বলেই এখন ভালো আছি, না হলে কি যে হতো। আলহামদুলিল্লাহ, তুই সব গুছিয়ে নিছিস। কিছু কিছু ছলনাময়ী জীবনে আসে জীবনটাই নষ্ট করে দিতে। 2 বছর আগে ফেরত যাই। সেদিন বিয়ের কার্ড পেয়ে সারা রাত আরিয়ান খুব কান্নাকাটি করে। পরিশেষে সিদ্ধান্ত নেয় সে আর ঢাকাতেই থাকবে না। তাই পরদিনই ঢাকা ছেড়ে চট্টগ্রাম মামার কাছে চলে আসে। তারপর একটা চাকরি নেয়। কিছুদিন যাওয়ার পর ফ্যামিলিও চট্টগ্রামে নিয়ে আসে, সবকিছু চেঞ্জ করে ফেলে। যাই হোক, ওদের নিয়ে বাড়িতে চলে আসলাম। শাওন, রাকিব, আব্বু আম্মুকে সালাম দিল। যাক বাবা, অবশেষে তোমরা এখানে আসলে। জি আঙ্কেল, কাজের চাপ, তাই ছুটিই পাইনি। এবার তোমাদের বন্ধুকে বোঝাও, সেই কবে থেকে বিয়ের কথা বলে যাচ্ছি, শুনছেই না, খালি উল্টাপাল্টা বোঝায়। কাল কক্সবাজার চলে যাব, কি বলিস? 2 দিন সমুদ্র হাওয়া খেয়ে আসি। যাওয়া যায়। যাওয়া যায় কি? কালই যাব। হ্যালো, কে বলছেন? আমি মানে কে? আমি সেই যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি সেই যে তোমাকে প্রতি মুহূর্তে কাছে চাই। কি বলছেন কিছু বুঝতেছি না। ফোন রাখলাম। আরে ওয়েট, অনেক কষ্টে তোমার নাম্বার ম্যানেজ করেছি। আবার কি? আমাকে চিনতে পারছো না? না। 2 বছর আগের কথা চিন্তা করো। আমি ফোন দিতাম, তুমি ডিস্টার্ব ফিল করতে, তারপর বললে তুমি একজনকে ভালোবাসো। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? ভালোবাসা থাকলে সবই সম্ভব। নাম্বার আর এমন কি? আচ্ছা, ছ্যাঁকা খাইছো, আমাকে একটা কল দিতে পারতে। এভাবে ঢাকা ছাড়ার কি দরকার ছিল? আমি তো ছিলাম মন উজাড় করে ভালোবাসার জন্য। দেখুন ম্যাডাম, আমার আজাইরা সময় নাই কথা বলার, সো প্লিজ ফোনটা রাখেন। হ্যাঁ, রাখবো। খুব জলদিই দেখা হচ্ছে। ফোন রাখলাম। কার সাথে কথা বললি? সেই মেয়েটার। কোন মেয়েটা? সেই মেয়েটার। ওই মেয়ে তোর নাম্বার পাইলো কোথায়? ব্যাপারটা কি দোস্ত? কিছু চলছে নাকি? আরে ধ্যাত, তেমন কিছু না। নাম্বার কোথায় পেলো আমিও তাই ভাবছি। আমরা বুঝি। 2 দিন পর চট্টগ্রাম ফিরলাম। বাসার কলিং বেল চাপতেই রিয়া দরজা খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। ঢুকতেই আমি হা হয়ে গেলাম। ড্রয়িং রুমে নেহার বাবা মা সহ আরো কয়েকজন বসে আছে। এরকম কিছু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এতদিন পর এভাবে নিজের বাসায় নেহাকে দেখব কল্পনাও করা যায়নি। কোনোদিন দেখা যাতে না হয় সেই জন্যই ঢাকা ছেড়েছিলাম। আমাকে দেখেই নেহার আব্বু এগিয়ে আসলো। কি বাবা, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি ভালো আছেন? ভালোই। আঙ্কেল, আমি রুমে যাব। অনেক দূর থেকে এসেছি তো, ফ্রেশ হয়ে নেই। আমি রুমে চলে গেলাম, বসে পড়লাম। আমি কি দেখলাম? ওরা এই বাসায় কিভাবে আসলো? আমি তো কাউকে বাসার ঠিকানা দেইনি। এতদিনের পুরনো স্মৃতি পুরোটা চোখের সামনে হাজির। আবার সেই নেহা। তখনই আম্মু রুমে ঢুকলো। কি করছিস? কিছু না। তোর সাথে কথা ছিল। বলো। ওনারা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কার জন্য? তোর বিয়ের জন্য। মানে? মানে এই হলো যে
ওনার মেয়ে তোকে অনেক অনেক ভালোবাসে, তোকে ছাড়া নাকি আর কাউকে বিয়ে করবে না, তাই অনেক খুঁজে আমাদের বাসা বের করেছে। মেয়েটাকে আগে থেকেই আমার পছন্দ ছিল, বিয়েটা করে ফেল। পাগল হয়ে গেছো আম্মু? যাও, এখন বাহিরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। তখনই নেহা রুমে প্রবেশ করলো। আম্মু চলে গেল। নেহা এসে পাশে বসলো। আমি মুখ অন্যদিকে করে আছি। রাগ করে আছো? উত্তর দিবে না? আমি রাগ করার কে? আর আমি কারো উপর রাগ করে থাকি না। এর দিকে তাকিয়ে কথা বলো। বলুন, কি বলবেন? আগে যা হবার তা তো হয়েই গেছে, এখন সব ঠিক করে নিতে চাই। তুমি প্লিজ বিয়েতে অমত করো না। কি করব বুঝে উঠতে পারছি না। হঠাৎ 2 বছর পর এসে বলছে বিয়েতে অমত করো না। আর যখন পাগলের মতো ভালোবেসেছি তখন আমাকে পাত্তা দেওয়ার প্রয়োজন বোধ করেনি। কি যে করি এখন? রাজি হব নাকি হব না? কিছুক্ষণ পর রিয়া আসলো। ভাইয়া, তোকে ওনারা ডাকছে, যা আসছি। জলদি আয়। বাবা, তোমার এই বিয়েতে কোনো সমস্যা নেই তো? সরি সবাইকে, আমি এই বিয়ে করতে পারবো না। কেন, কি জন্য, কারণ জানতে চাইবে না কেউ প্লিজ। এই বিয়ে আমি করতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয়। আপনারা এসেছেন, আমরা খুশি হয়েছি, কিন্তু আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। প্লিজ জোরাজোরি করবেন না। ওকে, তোমার ডিসিশন। এই চলো আমরা যাই। না করে দিলি কেন? যখন চাইলাম তখন পাত্তা না দিয়ে 2 বছর পর এসে বললেই কি মেনে নেওয়া যায়? আচ্ছা, তুই কি ভাবছিস তোর সাথে নেহার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছে? তো আরে গর্ধব, নেহার অলরেডি 1 বছরের বাচ্চা আছে একটা। তোর জন্য তাসফি মানে নেহার ছোট বোনের জন্য। কি বলছিস আবল তাবল? আবল তাবল তুই বলছিস? সে যাই হোক, তাসফিকে বিয়ে করলেও নেহা আমার সামনে ঘোরাঘুরি করত। তুই এখনো নেহাকে ভালোবাসিস? তা না বাসি, কিন্তু ঘৃণাও করতে পারি না। তাহলে মেয়েটার কি হবে? মেয়েটা যে তোকে পাগলের মতো ভালোবাসে। চুপ থাকবি? ভালো লাগছে না। সিদ্ধান্ত চেঞ্জ কর, তাসফিকে বিয়ে করে নে, অনেক ভালো থাকবি। তাসফি আমাকে পছন্দ করত সেটা তো তখনই জানতাম, কিন্তু ভালোবাসা এত দূর আছে তা কল্পনা করতে পারছি না। কিন্তু ওরে তো একবারও দেখলাম না, বাসায় তো আসেনি। আসলেও সমস্যা ছিল না, আমি নাই করে দিতাম, কারণ যেখানে নেহা সেখানে আমি নাই। পরদিন ছাদে দাঁড়িয়ে ফ্রেশ বাতাস খাচ্ছি, তখনই একজন পাশে এসে দাঁড়ালো। তাকাতেই আমি হাঁ হয়ে গেলাম। তাসফি দাঁড়িয়ে রয়েছে আমার পাশ, ওর দিকে ভালো করে নজর দিলাম। শাড়ি পরেছে, হালকা সাজ, গালে ছোট একটা তিল, যা সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। তুমি এখানে? না করে দিলেন কেন? আমি চাই না তাই। কি চান না? আপাতত কিছুই চাচ্ছি না। আমাকে বিয়ে করতে সমস্যা কি আপনার? দেখো তাসফি, তাসফি তুমি অনেক কিছু জানো না, সো প্লিজ। আরে কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, মানুষ কি বলবে? ভালোবাসি আপনাকে, প্রচন্ড ভালোবাসি, প্লিজ আমাকে আপন করে নিন। তাসফি, যদি রাজি না হন তাহলে সুইসাইড করব, বলে দিলাম। আপুর দোষের শাস্তি আমি পেতে পারবো না। তুমি আমাকে ভালোবাসতে আমি বুঝিনি, ধোকা দিয়েছি আমি। সত্যি বলতে আমি কখনো তোমাকে ভালোবাসিনি, এটাই সত্যি। যা ছিল বন্ধুত্ব ছিল। আমার বোনটা তোমাকে প্রচন্ড ভালোবাসে, প্লিজ ওরে আপন করে নাও, আর এটা তোমার জন্য। তখনই শাওনা রাকিব আসলো। আমি বলি কি, তাসফিকে বিয়ে করে নে দোস্ত, ওটা তোরই ভুল ছিল। ভুলের মধ্যে ছিলি যে নেহা আপু তোকে ভালোবাসতো। চুপ থাক। রাতে বিছানায় শুয়ে ডায়েরিটা হাতে নিলাম, কি আছে দেখতে। প্রথম পৃষ্ঠা খুলতেই দেখলাম বড় করে লেখা আরিয়ান তাসফি। বুঝতে ভুল হলো না, এটা তাসফির কাজ। আরেক পৃষ্ঠাতে যেতেই লেখা আছে, উপস, তুমি যে কি। প্রথম দেখাতে মনটা কেড়ে নিয়ে চলে গেলে। কি যেন বললে? ও হ্যাঁ, মনে পড়েছে। পড়িতে মহামাহা, আহামরি কিছু না, তবু ডুবতে ইচ্ছে করে, আর কিছু চাই না। ভীষণ ভালো লেগে গেছে তোমাকে। আরেক পেজ উল্টালাম, এখানে লেখা, আজ তুমি প্রথমবারের মতো আমার সাথে রিকশায় চললে। কি যে ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আবার আইসক্রিমও খেলাম। হয়তো ভাবছো পিচ্চি একটা মেয়ে, কিন্তু এই পিচ্চি মেয়েটাই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরেক পৃষ্ঠা উল্টালাম, এখানে লেখা, ফাইনালি প্ল্যান সাকসেসফুল করতে পারলাম। আব্বুকে বলেছিলাম তুমি অনেক ভালো ম্যাথে, আর আমি কিছুই বুঝি না। আব্বু মেনে নিল, কত সুন্দর করে তোমাকে আমার টিচার করে এনে দিল। আই লাভ ইউ বেবি। এভাবে একের পর এক পৃষ্ঠা পড়তে লাগলাম। হঠাৎ লেখা বন্ধ হয়ে গেছে, বাকি সব পৃষ্ঠা খালি। বুঝতে পারছি না মেয়েটা আমার পিছু পিছু এত কিছু করলো কিভাবে। যদিও বুঝতাম যে ও আমাকে পছন্দ করে, তাই বলে এতটা এক্সপেক্ট করিনি। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি আর সাধে, তুই মেয়েটাকে রিজেক্ট করে দিছিস,
ও কাল সুইসাইড অ্যাটেম্প্ট করতে চাইছে, এখন হাসপাতালে ভর্তি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ। কংগ্রাচুলেশনস বন্ধু, ফাইনালি বিয়েটা করেই ফেললি। না কইরা উপায় ছিল? এত ভালোবাসা আমি আর কোথায় পেতাম? সবাই হাসতে লাগলাম। কি ভাবছেন বিয়ে কাকে করলাম? তাসফিকে বিয়ে করেছি। না করে উপায় ছিল বলেন? ডায়েরির কথাগুলো পড়তে পড়তে এমনিতেই ওর প্রতি একটা ফিল হচ্ছিল। তখনই ভেবেছিলাম যে ওরে বিয়ে করে নিব, কিন্তু মেয়েটার একদিনও সহ্য হলো না। একদিন না যেতেই সুইসাইড অ্যাটেম্প্ট করে ফেললো। তাই আর ভুল করিনি, বিয়েটা করেই ফেললাম। যাক আলহামদুলিল্লাহ, এখন শুধু আমি বাকি। তুই শালা সিঙ্গেলই মরবি, কোনো মেয়ে রাজি হবে না তোকে বিয়ে করতে। তখনই আমার মোবাইলে কল আসলো, আবার সেই অপরিচিত নাম্বার। রিসিভ করলাম। কাজটা কি ঠিক করেছো? কি বলছেন? বিয়ে করে ফেললে আমাকে না বলে? আমি কি দোষ করেছি? কি বলছেন আপনি? কে যে আপনাকে বলতে যাব? কতবার বলেছি সামনে আসেন, আসেননি। এখন আর কিছু করার নেই আমার। আপনার কল দেওয়া বন্ধ হলে আমি খুশি হব। আমি কল দেওয়া বন্ধ করলে খুশি হবা, তাই না? তোমার নামে আমি মামলা করব, পুলিশ পাঠিয়ে বলবো তুমি আমার সর্বনাশ করেছো। এই কিসব বলছেন? আমি আপনাকে চিনি না, এসব করতে যাবেন না। করবো তো করবোই। ও ম্যাডাম বলেই ফোন কেটে দিল। কি রে, কি হয়েছে? ওই মেয়ে নাকি মামলা করবে। আবার মেয়ে মেয়ে করছিস, বিয়ে করছিস, এখন তো মাথা ঠিক কর। যা, ভাবি নিস অপেক্ষা করছে। যাচ্ছি। আমিও যাই পপির কাছে, তুই শালা সিঙ্গেলই থাক। একদিন আমিও বিয়ে করব বলে দিলাম। আমি চিন্তায় মরছি, আর তোরা ফাইজলামি শুরু করলি। কিসের চিন্তা? ওই মেয়ে যদি সত্যি কোনো মামলা করে দেয়? তো তুই ভয় কেন পাচ্ছিস? মেয়ে কি কিছু করেছিস? প্রেম করেছিস, দেখা করেছিস, না ধোকা দিছিস? না, কিছু করি নাই তো। ধ্যাত শালা, আজ এরা প্যাচ মাথায় ঢুকাইস না। যা নিচে যাই, বাসর কর। যাই হোক, আমি নিচে নামলাম, রুমে ঢুকলাম। তখনই তাসফি খাট থেকে নেমে এসে সালাম করলো। আবার খাটে যাই, বসে পড়লো লম্বা ঘোমটা টেনে। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। এখনো মাথায় ঘুরতেছে অপরিচিত মেয়েটার হুমকির কথা। কি একটা অবস্থা! চিনি না জানি না, তবু বাসর ঘরে তার কথা ভাবতে হচ্ছে। তার মানে এই না যে তাকে পছন্দ করি। ভয় হচ্ছে যদি সত্যি মামলা করে দেয়, কারণ মেয়েরা অভিযোগ দিলে সত্য মিথ্যা যাচাই পরে করব, আগে থানায় নিয়ে যাইব। বারান্দায় গেলাম, তখনই মোবাইলে আবার কল আসলো, সেই মেয়েটার কল। একবার খাটের দিকে তাকালাম, তাসফি এখনো চুপটি মেরে বসে আছে। রিসিভ করলাম। এত কি ভাবছেন? কাছে আসবেন তো নাকি আর কতক্ষণ অপেক্ষা করব? তাসফি তুমি? পিছনে ফিরে খাটের দিকে তাকালাম, তাসফি ঘুমটা উঠিয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে। আমি তাসফির দিকে এগিয়ে গেলাম। তাহলে এতদিন ধরে অপরিচিত এর আড়ালে তুমি ডিস্টার্ব করতেছিলে? তাসফি নিচে নামলো, আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। ডিস্টার্ব করিনি, ভালোবাসা দিতে চেয়েছি। আগে পরিচয় দিলে কি হতো? শুধু শুধু পরিচয় তো আজও দিতাম না, বাধ্য হয়ে দিলাম। না হলে পুলিশের কথা ভাবতে ভাবতে আমার বাসরটাই নষ্ট করে দিতেন। কি দেখছেন? দেখছি আর ভাবছি, ছোটটা রেখে বড়টারে কি জন্য পছন্দ করতে গেছিলাম। তাসফি হাসি দিল। আই লাভ ইউ। এভাবে হবে না। আমি জানি আপনি আপুকে অনেক সুন্দর করে কবিতা বলে রোমান্টিক প্রপোজ করেছেন, আমাকেও করতে হবে। এখন এসব কেন? বউ তো হয়ে গেছো। করবেন কি না? তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, তুমি শুধু আমারই হও, প্রিয় থেকে আরো প্রিয়। ভালোবাসতে বাধ্য করেছো, দিয়ে তোমার আপন মহিমায় যতন। আপন হয়ে গিয়েছো, বুঝতে পারিনি ও হে প্রিয় কখন। ভালোবাসার রূপান্তরে তোমায় পেয়েছি অনেক সাধনার ফল। হারাতে দিব না কোথাও, যেহেতু বলেছি একবার কবুল। আজ আপন মনে জোরে জোরে বলে দিতে চাই, আই লাভ ইউ তাসফি, আই লাভ ইউ। ও আমার বাবুটা। বলেই ফুলগুলো নিয়ে জড়িয়ে ধরল। বাকিটা ইতিহাস। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি তাসফি বুকে মাথা রেখে শুয়ে আছে। আলতো করে গালে ছুঁয়ে দিলাম, সাথে সাথেই তাসফি চোখ খুলল। ঘুমাওনি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। যাই হোক, ফ্রেশ হয়ে বের হলাম। সবাইকে নিয়ে সকালে নাস্তা করলাম। শাওন আর রাকিবকে নিয়ে বের হলাম। কেমন কাটলো দোস্ত? তাহলে বিয়েটা করতেই হচ্ছে, আর নিতে পারছি না। করবি? মেয়ে দেখবো নাকি? শুরু করে দে। ওদের সাথে ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। রুমে ঢুকতেই তাসফি সামনে দাঁড়ালো। কি হয়েছে? এটা কোথায় পাইছেন? তোমার বোন দিয়েছে। কি আপু? হ্যাঁ, কেন তুমি জানো না? আমি জানবো কিভাবে? এটা তো আমি হারিয়ে ফেলেছিলাম।
হঠাৎ করে খুঁজে পাচ্ছিলাম না। তার মানে আপু এই কাজটা করেছে। আপনি সব পড়েছেন? পড়বো না কেন? পড়তে পেরেছি বলেই তো প্রেমে পড়েছি। কিন্তু যখন জানতে পারলে নেহাকে ভালোবাসি, তারপর আর লিখনি কেন কিছু? আরে গদ্য, বললাম না হারিয়ে ফেলেছিলাম। তাহলে আমার বউটার কষ্টের সময় লেখাগুলো কোথায় পাবো? আর একটা ডায়েরি নিয়েছিলে? নিয়েছিলাম, কিন্তু ওইটা আপনাকে দেখাবো না। কেন? দেখাবো না মানে দেখাবো না। আচ্ছা, একটা ড্রিম রাখবেন? বলেই দেখো। আমি না বাইকে আপনার সাথে ঘুরতে চাই, এই সামান্যটুকু? লং ড্রাইভে যেতে চাই, রেস্টুরেন্টে খেতে চাই। আচ্ছা। তখনই আম্মু খাইতে ডাক দিল। তাসফি আমাকে ছাড়িয়ে রুম থেকে চলে গেল। কিছুদিন পর, তাসফি তৈরি হয়ে নাও, কেন? তোমার ড্রিমটা বাস্তব করে আসি। কি সত্যি? হ্যাঁ। তাসফি আমাকে জড়িয়ে ধরল। তাসফি রেডি হতে চলে গেল। আমি এই ফাঁকে আম্মুর সাথে কথা বলে নিলাম। যখনই রুমে ঢুকলাম, তাসফির দিকে তাকিয়ে চোখ সরাতে পারছিলাম না। আমার প্রিয় সবুজ শাড়িটা পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, হালকা সাজ, নাকের কাছে তিলটা নজর কাটতেছিল। নিজেকে ধরে রাখতে পারলাম না, সোজা তাসফিকে জড়িয়ে ধরলাম। আরে বের হওয়ার সময় এমন কেউ করে? আমি করি। যাই হোক, তাসফিকে বের হলাম। পরন্ত বিকালে ঘাসের উপর বসে সূর্য ডুবতে দেখছি। তাসফি আমার কাঁধে মাথা রেখে আছে। ফাইনালি মাই ড্রিম কামস ট্রুথ। খুশি তুমি? হ্যাঁ। ওহ, আপনাকে তো বলতে ভুলে গিয়েছি, আমি যে আপনার ঠিকানা পেয়েছি ওইটা ওনারাই দিয়েছে। এবং কি ওনারা যেদিন চট্টগ্রাম আসলেন সেদিন আমরা সবাই একসাথে এসেছি। সব আগে থেকেই প্ল্যানিং ছিল। আপনার আব্বু আম্মুর সাথে আমার আব্বু আম্মু ঢাকায় থাকতে কথা বলে রেখেছিল। তার মানে তোমরা সবাই মিলে আমাকে ফান্দে রেখেছিলে? হ্যাঁ। তার মানে তোমার সুইসাইড? ওইটা নাটক ছিল, আর ওইসব ছিল শাওন ভাইয়ের প্ল্যান। শালার বন্ধু বান্ধব এই জন্য বিশ্বাস করতে নাই। বিশ্বাস কইরা বাসার ঠিকানা দিছি, আর ওরাই আমাকে এভাবে বাস দিল। বাস মানে? তো বাস না? তার মানে আপনি আমাকে পেয়ে খুশি না? আহা তা না। বুঝে গেছি আমি। বলেই উঠে দাঁড়ালো, হাঁটা ধরলো। আমি পিছন দিক দিয়ে হাত ধরলাম। আহা রেগে যাচ্ছ কেন? তো কি করব, আপনি তো আমাকে পেয়ে খুশি না। ওরে আমার বাবুটা, আমি খুশি না কে বলেছে? বরং তোমাকে পেয়ে আমার অন্ধকার জীবনটা আলোকিত হয়ে গেছে। ভালোবাসি, বড্ড ভালোবাসি। সত্যি তো? আচ্ছা, তুমি আমাকে আপনি করে কেন বলতেছো? তুমি করে বলো। না, আমি আপনি করেই বলবো। জামাইকে আপনি করে বললেই ভালো দেখায়, ভালোবাসাটা ফুটে ওঠে। বাপরে বাপ, তুমি কত কি যে জানো। কয়েক বছর পর শালা তোর জন্য আজ আমার এই হাল। সকালে উঠে বাজার করো, এই করো, ওই করো, সেই করো। এত যন্ত্রণা নেওয়া যায়? আরে ভাই, আর কতবারে নিয়ে বকবি? এবার তো থামবি। থামবো না মানে? তোর জন্যই তো আমার এই অবস্থা। শালা তুই যদি তখন অ্যাড্রেস না দিতি, এত প্ল্যান করে বিয়ে করতে বাধ্য না করতি, তাহলে আজ বউয়ের কথায় এভাবে উঠতে বসতে হতো না। একটু শান্তিতে ঘুমাতেও পারি না। ভাই, আমার ভুল হয়ে গেছে, সরি। এবার তো মাফ কর। ভাবি কিছু কইলেই আমার কল দিয়ে কথা শোনাস। তোদের বিয়ে করতে সাহায্য করছি, এটাই আমার পাপ হয়ে গেছে। আল্লাহ, আমারও উঠাই নাও। তখনই তাসফি এসে হাজির হলো। কখন বলেছি ঘরে বাজার নাই, বাজারে যেতে? এই যাচ্ছি তো। ফোনটা কেটে দিয়ে কোনো রকম বাজারের ব্যাগ নিয়ে দৌড় দিলাম। কি বলবো ভাই, এই হচ্ছে হাল। বিয়ের সময় কত রোমান্টিক, আর এখন ভালোবাসাটা তো দূর, খালি এই করো ওই করো। একটু শ্বাস নিব যে তার সময় নাই। সিঙ্গেল ছিলাম তাই ভালো ছিলাম। ভাই, বিয়ে করার থেকে চাকা খাওয়া ভালো। যাই ভাই, বাজার করি। ভালো থাকবেন আপনারা। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন, এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নিয়মিত সালাত আদায় করবেন এবং পরবর্তীতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।